হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন এবং আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা একটু জাস্ট কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। সবাই একটু দ্রুত কমেন্ট করে জানান যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত দ্রুত একটু কমেন্ট করে জানান যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। ওকে, খুব দ্রুত জানাইতে হবে ভাইয়া যে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা একটু জাস্ট বলেন কমেন্ট করে। সাউন্ড নাই? সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাউন্ড কি শোনা যাচ্ছে না এখন সবাই? ঠিক আছে, শেয়ার ডান। কথা কি শুনতে পাচ্ছেন না ভাইয়া? অল ক্লিয়ার। দুইজন বলছে যে সাউন্ড নাই, কি ব্যাপার? আচ্ছা, অল ক্লিয়ার, আবার বলছে সাউন্ড নাই, কি ব্যাপার? অল ক্লিয়ার, সাউন্ড নাই। ওয়েট, দাঁড়ান। আচ্ছা, এবার কি সবাই শুনতে পাচ্ছেন? একটু বলেন তো ভাইয়া। এখন ঠিকই আছে। আচ্ছা, তাহলে কথা শুরু করার আগেই হয়তো সাউন্ড খুঁজতে গেছেন, সে কারণে ছিল না। তো যাই হোক, সবাই আশা করি শুনতে পাচ্ছেন, সব কিছু ক্লিয়ার আছে। ভেরি গুড, ভেরি গুড। সবাই আশা করি ঠিকমতো শুনতে পাচ্ছেন। সবাই একটু যেটা করতে হবে ভাইয়া, লাইভটা একটু শেয়ার করে দিতে হবে। ওকে, সবাই লাইভটা একটু শেয়ার করে দিতে হবে দ্রুত, জলদি একটু। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, ভেরি গুড। ক্লিয়ার না? ভেরি গুড। আচ্ছা, তাহলে ভাইয়া সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, খুব দ্রুত সবাই লাইভটা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আজকের ক্লাসটা হবে গ্যারেন্টেড ক্লাস। গ্যারেন্টেড ক্লাস কেমন? সমন্বয় জাবেদা আপনি শিখতেই পারবেন, মাত্র দুইটা কথাই সমন্বয় জাবেদা শেষ হবে। যেভাবে আপনাকে সমন্বয় জাবেদা এ যাবৎকালে কেউ শেখাইতে পারেনি। ওকে, আজকে গ্যারেন্টেড সমন্বয় জাবেদা সংক্রান্ত যত প্রশ্ন আসে সবকিছু শিখলে আপনি বাসায় যাবেন, গ্যারেন্টি। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, আজকে সমন্বয় জাবেদা আপনি আজীবনকালেও যদি শিখতে না পারেন, আজকে আপনি সমন্বয় জাবেদা শিখে দেন ক্লাস থেকে যাবেন। ঠিক আছে? খুব বেশি কথা বলার নাই সমন্বয় জাবেদায়, নিয়ম শেখানোর কিছু নাই, খালি জাস্ট 2 থেকে 3টা কথা বলবো। এই 2-3টা কথা যদি মাথায় রাখেন, সমন্বয় জাবেদা শেষ। ওকে, সবাই বুঝছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে বলেন আগে দেখি, সমন্বয় জাবেদা নিয়ে কার কার সমস্যা? সমন্বয় জাবেদা নিয়ে কার কার প্রবলেম বলেন? এই যে সমন্বয় জাবেদা, অ্যাডজাস্টিং এন্ট্রি, তাই না ভাইয়া? অ্যাডজাস্টিং এন্ট্রি, এই অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদায় প্রবলেম কার কার বলেন? সমস্যা কার কার আগে দেখি। সমস্যা যদি না থাকে তাহলে ক্লাস করে লাভ আছে? বলেন, সমস্যা কার কার? সমন্বয় জাবেদা ভাইয়া পারি, জাবেদা মুখস্থ করেছি, কিন্তু টাকার অঙ্ক বসাইতে গেলে এলোমেলো লাগে। কখন সম্পদ বাড়ছে, কখন ব্যয় কমছে, কখন বাড়ছে কমছে। ভাইয়া স্বাভাবিক নিয়ম হয় কি হয়, ব্যতিক্রম নিয়ম কি হয়, স্বাভাবিকটা বুঝলেও মাথাটা খারাপ হয়ে যায়। এমন কোনো প্রবলেম আছে না নাই বলেন? সবারই আমার সমস্যা। সমন্বয় জাবেদাতে কার কার কি প্রবলেম বলেন দেখি। সমস্যা সমন্বয় জাবেদায় সমস্যা। আচ্ছা, সমন্বয় জাবেদায় কার কার সমস্যা আগে দেখি। সমস্যা দেখে তারপর সমাধান হবে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন লাগান। এত কম কেন বলেন? সমন্বয় জাবেদায় যে টেকনিক শিখাবো, জীবনেও আপনি শিখেননি কোথাও, গ্যারেন্টেড। ওকে, আপনি জীবনেও কোনো গ্যারেন্টেড আমি দিলাম, জীবনে আপনি কোথাও শিখেননি এটা। এমনি যে সমন্বয় জাবেদা শেখানো যায় আপনি জানেনই না। ক্লাসটা করাই, তারপর ইনশাল্লাহ সমন্বয় জাবেদা নিয়ে প্রবলেম থাকবে না। ঠিক আছে, সবাই একটু শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিই। সবাই একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে ডেকে নেন। আমরা দ্রুত তাহলে ক্লাস শুরু করব। ওকে, আমরা দ্রুত ক্লাস শুরু করব। একটু শেয়ার দিয়ে দিতে দেন, ভুলে গেছি, কথা বলতে বলতে ভুলে গেছি। একটু শেয়ার দিয়ে দিই আমাদের গ্রুপগুলোতে, দেন হচ্ছে ক্লাস শুরু করছি। ওকে, তাহলে আজকে মিশন সমন্বয় জাবেদা। খুব বেশি প্যারা নিব না, সমন্বয় জাবেদা খুবই আরামে শেষ করে ফেলবো। আচ্ছা, আপনি সেরা, আমার হিজিবিজি লাগে সমন্বয়। আচ্ছা, কোনো হিজিবিজি লাগবে না ইনশাল্লাহ। সবাই একটু শেয়ার মারেন তো বন্ধুদেরকে, সবাই একটু শেয়ার দিয়ে দেন। 100 জন করেন, তারপরে ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। কারণ এখন আমাদের প্রতি ক্লাসে 100 জনের মতো থাকে, 100 জনের উপরে থাকে। তো 100 জন না হলে কি ক্লাস শুরু করা যাবে? যাবে না। সমন্বয় জাবেদা সমস্যা একসাথে শেষ। ভাইয়া এইচএসসি 26 নিয়ে কাজ করবেন কবে? এইচএসসি 26 মানে বুঝলাম না। এটা তো কেবল 24 পড়লো, 24-25, এইচএসসি 26, অনেক দেরি আছে ভাইয়া। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দেন, দ্রুত ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। সমন্বয় জাবেদা আজকে মিশন হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ভাইয়া লাইভ এক্সাম হবে? আচ্ছা, দেখি আগে ক্লাসটা শেষ করি, তারপরে ইনশাল্লাহ সব এক্সাম হবে। দেখি, সব এক্সাম হবে। ওকে, সবাই একটু শেয়ার করে দেন দ্রুত, আমার করতে যে মাথা গরম হয়ে যায়। আচ্ছা, ক্লাসটা ইউটিউবে আবার দিবেন? ইউটিউবে দিব কিনা এটা ডিপেন্ড করবে যে আপনাদের উপস্থিতির উপরে। এমনও হইতে পারে ক্লাসের পরে ডিলিট করে দিলাম। ঠিক আছে, কারণ আজকে যে টেকনিক শেখাবো এই টেকনিক আপনাকে জীবনেও কেউ শেখায়নি।
সমন্বয় জাবেদা এত সহজে সলভ করা যায় যে টেকনিক শেখাবো আপনাকে জীবনে কেউ শিখায়নি। ওকে, তো এটা নাও রাখতে পারি। হ্যাঁ, এইচএসসি 24-এর কোর্স রানিং, ইনবক্স করবেন, করে করে দেবেন। আমরা এসএসসি 24, তাই আমরা আপনার কাছে পড়বো স্যার। আচ্ছা ঠিক আছে, যখন পড়বেন তখন বললেন। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আজকে সব ছেলে মেয়ে কই? রাত হয়ে গেছে সে কারণে নাই নাকি? বলেন, দ্রুত ডেকে নেন। আজকে বেশ কিছু কথা বলবো আমরা, সেটা হচ্ছে যে এক্সাম সিস্টেম আমাদের, তাই না, যে বিভিন্ন এক্সামের ডেট হচ্ছে অনেক ইউনিভার্সিটিতে, তো এটা নিয়ে আমি কথা বলবো আপনাদের। ঢাবি পরীক্ষা, রাবি পরীক্ষা, সিইউ পরীক্ষা, জিএসটি পরীক্ষা, জাহাঙ্গীরনগর পরীক্ষা, সবগুলো নিয়ে আমি কথা বলবো যে অ্যাকচুয়ালি কেমনে আপনাদের প্রিপারেশন নেওয়া যায়, না নেওয়া যায়, কিভাবে প্রিপারেশন নিলে ভালো হবে। পরীক্ষার ডেটগুলো এমনভাবে পড়েছে, আপনারা যদি একটু জাস্ট প্ল্যানিংটা যদি ঠিক মতো না করেন, আপনি কোথাও চান্স পাবেন না। আপনার একটু ভুল সিদ্ধান্ত হইতে পারে আপনার সারা জীবনের কান্না, বুঝছেন? তো এটা নিয়ে আজকে আমরা কথা বলার ট্রাই করব। ওকে, তো এটা নিয়েও হচ্ছে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো সবকিছু মিলে আগে আমরা সুন্দর মতো সমন্বয় জাবেদার ক্লাসটা করি, ঠিক আছে? দেখি, আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ শুরু করি। 100 জন হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে দেখেন সমন্বয় জাবেদা অ্যাকচুয়ালি কি, আমরা একটু যদি দেখি যে সমন্বয় জাবেদা আসলে কি, তাহলে সমন্বয় জাবেদা বলতে যেটা বুঝি আমরা, দেখেন হিসাবকালে অর্জিত আয়সমূহকে এবং সংগঠিত ব্যয়সমূহকে উক্ত হিসাবকালে অর্জিত আয়কে আয় হিসাবে এবং সংগঠিত ব্যয়কে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দিব সেটাই হচ্ছে সমন্বয় দাখিলা। কোনো দরকার নাই এটা লিখতে হবে, তাই লিখেছি। ওকে, বাংলা কথায় শোনেন। একটি হিসাবকালে, আচ্ছা একটি হিসাবকালে যেটা হয় যে কতটুকু আয় কি হয়, আপনারা সবাই জানেন যে আয় অর্জিত হয় এবং ব্যয় সংগঠিত হয়, তাই না? তাহলে একটি হিসাবকালে কতটুকু আয় অর্জিত হচ্ছে এবং কতটুকু ব্যয় সংগঠিত হচ্ছে, এতটুকু আয় এবং ব্যয়কে হিসাবভুক্ত করার জন্য আমরা কি করি, সমন্বয় দাখিলা দিয়ে থাকি। ওকে, এটাই হচ্ছে আমাদের সমন্বয় দাখিলার সংজ্ঞা। তো সমন্বয় দাখিলার অ্যাকচুয়ালি সংজ্ঞা টঙ্গা কিছু কোনোদিন আসে না, আসবেও না, জাস্ট এটা দেখানোর জন্য আমি দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন দেখি আমরা সমন্বয় দাখিলা নিয়ে যদি আমরা একটু কথা বলি। প্রথমে আমাকে জানতে হবে, দেখেন যার যার সমন্বয় করতে হয় সাধারণভাবে আপনারা মনে রাখবেন। দেখেন, অগ্রিম ব্যয় বা অগ্রপ্রদত্ত ব্যয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অনার্জিত আয় বা অনুপার্জিত আয় একই জিনিস ভাইয়া, এই নামগুলো মনে রাখতে হবে। অগ্রিম আয়ের অনেকগুলো নাম দিয়ে আপনার প্রশ্ন আসবে। অগ্রিম আয়, অনার্জিত আয়, অনুপার্জিত আয়, ভাইয়া এগুলো একই জিনিস, এই সবগুলো নাম দিয়ে আপনাদের প্রশ্ন আসবে। ওকে, অগ্রিম আয়, অনুপার্জিত আয়, অনার্জিত আয়, বকেয়া আয়, প্রাপ্য আয় বা প্রাপ্তব্য আয় একই জিনিস ভাইয়া। সম্ভার, মণিহারি বা সাপ্লাইজের ব্যবহার, বিজ্ঞাপন, অবচয় এবং কুরিন, নরমালি এই 8টা জিনিসের, নরমালি কয়টা জিনিস, এই 8টি জিনিসের সমন্বয় দাখিলা হয়। ওকে, নরমালি বলেছি আমি। ওকে, নরমালি এই 8টা জিনিসের আমরা কি করব, নরমালি এই 8টা জিনিসেরই আমরা সমন্বয় দাখিলা করব, ঠিক আছে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, একটু মাথায় রাখেন। দেখেন আমি আবারও বলি, এখান থেকে আপনাদের প্রশ্ন আসে, একটু মাথায় রাখবেন। দেখেন, অগ্রিম বকেয়া কি, আয় আর ব্যয়, আপনারা জানেন অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই যে অগ্রিম বকেয়া, এখানে কয়টা গেল, 4টা। অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, 4টা গেল না ভাইয়া? এরপরে আসেন, দেখেন কি আছে, সম্ভার, মণিহারি বা সাপ্লাইজের ব্যবহার, বিজ্ঞাপন, অবচয় এবং কুরিন, এই কয়টা জিনিস, টোটাল এই 8টি জিনিস, ঠিক আছে? এই 8টি জিনিসেরই আমরা কি করব, নরমালি বলছি আমি, সাধারণত আমরা সমন্বয় করে থাকি, ঠিক আছে ভাইয়া? এই 8টি জিনিসেরই আমরা নরমালি কি করে থাকি, সমন্বয় করে থাকি, মনে থাকবে? তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন আসবে, নিচের কোনটির সমন্বয় করব, নিচের কোনটির সমন্বয় করব না, এই ধরনের প্রশ্নগুলো আমাদের এখানে আসবে। তো একটা জিনিস ভাইয়া মনে রাখতে হবে, এই যে দেখেন অগ্রিম আয়, অগ্রিম আয়ের অনেকগুলো নাম আছে। অগ্রিম আয় দিয়ে সাধারণত অপশনে খুব একটা জিনিস থাকে না, থাকে কি ভাইয়া, অনার্জিত আয় বা অনুপার্জিত আয়, এটার নামই হচ্ছে কি ভাইয়া, অগ্রিম আয়, এটা মাথায় রাখতে হবে। বকেয়া আয়, এই বকেয়া আয় দেওয়ার বদলে সবচেয়ে বেশি অপশনে থাকে কি, প্রাপ্য আয় বা প্রাপ্তব্য, পাননি কিন্তু পাবেন, প্রাপ্তব্য আয়। এই ভাষাগুলো ভাই আপনাকে জানতে হবে। এই ভাষাগুলো যদি জানেন তাহলে দেখবেন যে অপশন ধরতে আপনার অনেকটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়ের আরেকটা নাম হচ্ছে অগ্রপ্রদত্ত, অগ্র মানে আগে আর প্রদত্ত মানে তো প্রদান করা, তার মানে অগ্রিমের আরেকটা নাম কি,
অগ্রপ্রদত্ত ব্যয়, অগ্রিম ব্যয়ের আরেকটা নাম অগ্রপ্রদত্ত ব্যয়। ভাইয়া এই জিনিসগুলো আপনাকে খুব ভালো মতো জানতে হবে, ঠিক আছে? তাহলে এই নামগুলো কি ক্লিয়ার আমাদের? একটু বলেন তো, এই নামগুলো কি আমাদের সবাই ক্লিয়ার? প্রশ্নে আসলে কি আমরা ধরতে পারবো যে কোনটা কি হবে ভাইয়া? বিশেষ করে অগ্রিমের ক্ষেত্রে অগ্রপ্রদত্ত ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম আয়ের ক্ষেত্রে বেশিরভাগই আপনি দেখতে পারবেন অনার্জিত আয় বা অনুপার্জিত আয়, এটা থাকবে। বকেয়া আয়, বকেয়া আয়ের ক্ষেত্রে বেশিরভাগই থাকে কি প্রাপ্য আয় বা প্রাপ্তব্য আয়। ওকে, এই জিনিসগুলো ভাই আমাদেরকে খুব ভালো মতো জানতে হবে। এতটুকু কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন বলেন? এতটুকু যদি ক্লিয়ার হন দেন আমরা নেক্সটে একটু যাব। ওকে, আমরা একটু নেক্সটে যাই, দেখি এখানে দেখেন কি বলেছে, নিচের কোনটির জন্য সমন্বয় দাখিলার প্রয়োজন হয় না? ভাইয়া বলেন তো এটার উত্তর কি হবে? ঢাবি 17-18তে আসা প্রশ্ন। আপনি কি এখন বলতে পারবেন এগুলোর মধ্যে কোনটির জন্য সমন্বয় হবে না? বলেন, সমন্বয় হবে না কোনটির জন্য বলেন? সমন্বয় হবে না কোনটি বলেন? আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি যে কোন 8টি জিনিসের জন্য সমন্বয় হবে। তো 8টি জিনিসের মধ্যে কি অগ্রিম প্রদত্ত বীমা ছিল না? এটা কি অগ্রিম ব্যয় না? বীমা একটি ব্যয়। বকেয়া খরচ মানে কি? বকেয়া ব্যয়। অবচয়, অবচয়ের সমন্বয় হয়, কিন্তু অর্জিত আয়ের কি সমন্বয় হয় ভাইয়া বলেন তো? এই অর্জিত আয়ের কি সমন্বয় হয় কি হয় না বলেন? অর্জিত আয়ের সমন্বয় হয় না, তাই না ভাইয়া? অর্জিত আয়ের কি হয় না? অর্জিত আয়ের সমন্বয় হয় না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 1-এর ডি। সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখেন এইরকম দেখবেন বিগত সালে এটি আমি ঢাবির প্রশ্ন দেখাইলাম, রাবি বলেন, গুচ্ছ বলেন বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে এখানে কিন্তু অনেক প্রশ্ন হয়েছে যে নিচের কোনটির জন্য সমন্বয় হবে, নিচের কোনটির জন্য সমন্বয় হবে না। তো আশা করি কোনটির সমন্বয় হয় এবং কোনটির সমন্বয় হয় না এটি কোন জায়গা থেকে পড়াশোনা করলে আমরা উত্তর করতে পারবো এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন, তাই না ভাইয়া? ওকে, কমেন্টগুলো লোড নেই না কেন? আচ্ছা, এরপরে যাই আমরা, দেখি পরে দেখি তো ভাইয়া কি প্রশ্ন আছে। আচ্ছা, পরে দেখি আর কি প্রশ্ন আছে, দেখি। এই যে দেখেন কি বলেছে ভাইয়া, দেখেন আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা না হলে তাকে কি বলবো? আয় অর্জিত হয়েছে, মনে রাখবেন ভাইয়া, আয় কি হয়েছে? আয় অর্জিত হয়েছে, ঠিক আছে? মনে রাখবেন, ভালো করে মনে রাখেন, আয় যদি অর্জিত হয়ে যায় তাহলে সেটি আয় হয়ে যায়। কি হয়ে যায়? আয় যদি অর্জিত হয় তাহলে সেটি কি হয়ে যায়? আয় হয়ে যায়। তাহলে দেখেন কি বলেছে, আয় অর্জিত হয়েছে, এতটুকুর জন্য সেটা কি হয়ে গেছে? আয় হয়ে গেছে। কিন্তু নগদে গ্রহণ করা না হলে, নগদে গ্রহণ করিনি, কোনো কিছু যদি নগদে গ্রহণ করা না হয় তাহলে সেটাকে কি বলবো? বকেয়া বলবো না? তাহলে নগদে যেহেতু গ্রহণ করিনি তার মানে এটি কি হবে? বকেয়া হবে। তাহলে ভাইয়া দেখি তো অপশনে বকেয়া আয় নামে কিছু আছে কিনা। এই যে দেখেন বকেয়া আয় নামে অপশনে আছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গ। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? মনে রাখবেন, আয় যদি অর্জিত হয় তাহলে সেটি কি হয়ে যায়? আয় হয়ে যায়। ওকে, নগদে কি গ্রহণ করেছেন? নগদে গ্রহণ করেননি। নগদে গ্রহণ না করলে তার নাম কি? তার নাম বকেয়া। তাহলে সেটি কি হয়ে যাবে একসাথে করলে? সেটা হয়ে যাবে বকেয়া আয়। আর মনে রাখবেন বকেয়া আয় হচ্ছে একটি কি হিসাব? বকেয়া আয় হচ্ছে একটি সম্পদ হিসাব। কি সম্পদ ভাইয়া? চলতি সম্পদ। মাথায় থাকবে সবার? বলেন, মাথায় থাকবে? সবার কি মাথায় থাকবে? ইয়েস অর নো বলেন? ক্লাস কি আটকে গেল নাকি? আচ্ছা, তাহলে ভাইয়া বকেয়া আয় কেমন বুঝতে পারবো সবাই? বকেয়া আয় কি বুঝতে পারবো? ভেরি গুড। তাহলে দেখি নেক্সটে যাই, আমরা নেক্সটে যাই, দেখি পরে দেখেন এবার কি বলেছে, ভালো করে দেখেন। আয় অর্জিত হয়নি, আয় অর্জিত হয়নি কিন্তু পাওয়া গেছে, ক্রেডিট কি হবে? আয় অর্জিত হয়নি, অর্জিত হয়নি ভাইয়া, আয় যদি অর্জিত না হয় কিন্তু কি করেছেন আপনি? পাওয়া গেছে। পাওয়া যাওয়া মানে কি? নগদ পাওয়া গেছে, নগদ পাওয়া গেছে। মনে রাখবেন, আয় যদি অর্জিত না হয় এবং নগদ যদি পান তাহলে তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে অগ্রিম আয়। তার নাম কি ভাইয়া? অগ্রিম আয়। এখন এই অগ্রিম আয়ের আরো কিছু নাম শিখেছিলাম না আমরা? কি কি ভাইয়া? অনার্জিত আয়, অনুপার্জিত আয় শিখেছিলাম, মনে আছে? অনুপার্জিত আয় যেটি কি হিসাব ভাইয়া? যেটি হচ্ছে একটি দায় হিসাব। কি হিসাব ভাইয়া? যেটি একটি দায় হিসাব। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অনার্জিত আয় হিসাব। এটি কি হয়? দায় যেহেতু, তাহলে কি হবে? দায় হইলে সেটা ক্রেডিট হয় না? ইয়েস অর নো বলেন? দায় হইলে সেটা কি হয়?
ক্রেডিট হয় না? আচ্ছা দেখেন, তাহলে এখান থেকে একটা জিনিস আমরা শিখতে পারলাম, দেখেন আয় ভালো করে মনে রাখবেন, আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি। ওকে, পাওয়া যায়নি। আয় অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, এর নাম আমরা কি বলবো? আয় কি হয়েছে? অর্জিত হয়েছে। অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি, তার মানে কি এর নাম হবে বকেয়া আয়। ওকে, আচ্ছা এবার এটার উল্টা, ঠিক এটার উল্টা। উল্টাটা কি ভাইয়া? আয় অর্জিত হয়নি কিন্তু পাওয়া গেছে। এমন যদি কিছু ঘটনা ঘটে তাহলে তাকে আমরা কি বলবো? অর্জিত হয়নি কিন্তু আপনি পেয়ে গেছেন, তার মানে কি এটা? তার মানে এটি অগ্রিম আয়। আর অগ্রিম আয় কি হিসাব ভাইয়া? অগ্রিম আয় হচ্ছে একটি দায় হিসাব। কোন দায়? চলতি দায়। ভাইয়া ক্লিয়ার হয়েছেন? এটা সবাই কি এটা ক্লিয়ার হয়েছেন? এই কনসেপ্টটা বোঝা খুব জরুরি যে আয় যদি অর্জিত হয় এবং সে আয় যদি আপনি না পান তাহলে তাকে আমরা বলবো বকেয়া আয়। ওকে, বা বকেয়া আয়ের আরো নাম আছে প্রাপ্য আয় অথবা প্রাপ্তব্য আয়, যেটা প্রথম স্লাইডে আপনাদেরকে দেখানো হয়েছে। এবার কি বলছে দেখেন, এবার বলছে যে আয় হয়েছে, আয় আপনি অর্জিত হয়নি কিন্তু নগদে পেয়ে গেছেন। আয় অর্জিত না হয়ে যদি নগদে পেয়ে যান তাহলে তার নাম হয়ে যাবে কি? তার নাম হয়ে যাবে অগ্রিম আয়। অগ্রিম আয়ের আরো কি কি নাম আছে? অনার্জিত আয় বা অনুপার্জিত আয়, যেটি একটি কি হিসাব? দায় হিসাব। আশা করি বুঝতে পেরেছেন সবাই, তাই না ভাইয়া? আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে নেক্সটে যাই, দেখি এবার ভাই আমরা সমন্বয় জাবেদা শিখবো। ওকে, এবার আমরা সমন্বয় জাবেদা শিখবো। তাহলে সমন্বয় জাবেদা শেখার আগে মনে রাখবেন সমন্বয় জাবেদা থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে। কয় ধরনের? দুই ধরনের। আগে কি কোয়ালিটির প্রশ্ন আসবে সেটা আগে আমরা দেখি, ঠিক আছে? সমন্বয় জাবেদা থেকে আমাদের দুই ধরনের প্রশ্ন আসে, শুধু জাবেদা অংশ থেকে দুই ধরনের প্রশ্ন হবে আমাদের। কেমন দুই ধরনের ভাইয়া? প্রথম প্রকার প্রশ্নে আপনাকে বলবে যে সমন্বয় জাবেদাটা চাইবে। ওকে, যে সমন্বয় জাবেদা কি হবে এটা চাবে। আর পরবর্তী যে প্রশ্ন সেটা আমাকে বলবে যে সমন্বয় না করলে কি হবে। ঠিক আছে, না করলে কি হবে। ঠিক আছে, তাহলে একটি তো আমাকে কি বলবে? সমন্বয় জাবেদা কি হবে, আর আরেকটি বলবে সমন্বয় জাবেদা না করলে কি হবে। এই দুই ধরনের জিনিসই আমার সমন্বয় জাবেদা থেকে আসবে। ক্লিয়ার ভাইয়া? এই দুই ধরনের জিনিসই আমার কি হবে? সমন্বয় জাবেদা থেকে আসবে। মাথা খারাপ করার কিচ্ছু নাই ভাইয়া, এখন একটু মনোযোগ দেন, ইজিলি সমন্বয় জাবেদা হয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে, কোনো টেনশন নাই, ইজিলি হয়ে যাবে। দেখেন তাহলে ভাইয়া একটা জিনিস দেখেন, আমরা আগে সমন্বয় জাবেদা শিখবো কার? আমরা সমন্বয় জাবেদা শিখবো বকেয়ার। কার ভাইয়া? বকেয়া। ওকে, বকেয়ার সমন্বয় শিখবো। ঠিক আছে, তো এই বকেয়া বা দুই প্রকার, একটি হচ্ছে কি ভাইয়া? একটি হচ্ছে বকেয়া ব্যয়, আরেকটা কি ভাইয়া? বকেয়া আয়, তাই না ভাইয়া? এই দুই প্রকারই বকেয়া হয়ে থাকে, তাই না? বকেয়া ব্যয় এবং বকেয়া আয়। দেখেন কত সহজ, মুখস্থ করার কিচ্ছু নাই, এত সহজ সমন্বয় জাবেদা, মুখস্থ করার কিচ্ছু নাই, কিচ্ছু করতে হবে না, খালি জাস্ট আমি যা বলি তাই শোনেন, ইজিলি হয়ে যাবে। ওকে, আমি যা বলি খালি শোনেন, হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ভাইয়া, দেখেন বকেয়ার সমন্বয় শিখবো। বকেয়া কি ভাইয়া? বকেয়া হচ্ছে ব্যয়। বকেয়া ব্যয়ের যখন সমন্বয় করবেন তখন একটি হিসাব আসবে ব্যয় হিসাব, আরেকটি হিসাব আসবে বকেয়া ব্যয় কি? বকেয়া ব্যয় নিজেই। ওকে ভাইয়া, এখন বলেন তো বকেয়া ব্যয় হিসাবের জের কি? ব্যয় হিসাবের জের হচ্ছে ডেবিট, আমরা সবাই জানি। আরে ভাই, কোন হিসাব কি জের প্রকাশ করে এটাও যদি না পারেন তাহলে আপনার অ্যাডমিশন আর হবে না। ঠিক আছে, ওই যে ব্যয়, সম্পদ আর ব্যয় ডেবিট জের প্রকাশ করে, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে, এটার কথা বলছি। এটা আমরা কি আগে শিখে এসেছি না? আগে শিখে এসেছি। তাহলে দেখেন ব্যয় হিসাবের স্বাভাবিক জের কি? ডেবিট। ভাইয়া বকেয়া ব্যয় কি হিসাব? বকেয়া ব্যয় দায় হিসাব। দায় হিসাবে স্বাভাবিক জের কি ভাইয়া? দায় হিসাবে স্বাভাবিক জের ক্রেডিট হয়। এই যে জাবেদা শেষ।
বকেয়া ব্যয়ের জাবেদা শেষ। বোঝা গেছে ভাইয়া? বকেয়া ব্যয়ের জাবেদা শেষ। সবাইকে বুঝছি না বুঝিনি বলেন? বকেয়া ব্যয়ের যে জাবেদা শেষ হয়ে গেল, বুঝছি। এখন যদি আমাকে বলে সমীকরণের কি পরিবর্তন হইল ভাইয়া, বলেন ব্যয় ডেবিট কখন হয়? ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়। ভাইয়া বকেয়া ব্যয় কি হিসাব? দায় হিসাব। দায় কখন ক্রেডিট হয়? দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন যদি আপনাকে বলে, এই যে দেখেন এটা কি, এটা সমন্বয় জাবেদা করলাম। এখন যদি আপনাকে বলে বকেয়া ব্যয়কে সমন্বয় করা হলো, সমীকরণের কি প্রভাব পড়বে? আপনি কি বলবেন ভাইয়া? আপনি বলবেন ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি। ভাইয়া ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন তো? বকেয়া ব্যয়কে যে সমন্বয় করলে কি হয় আর সমন্বয় না করলে কি হয় আমরা কি সবাই বুঝছি? বলেন। বকেয়া ব্যয়ের সমন্বয় জাবেদা দিলাম, খালি স্বাভাবিক জের বসাই দিব। বকেয়া ব্যয় মানে একটি ব্যয় হিসাব, আর বকেয়া ব্যয় নিজেই ব্যয় হিসাবের জের ডেবিট। ব্যয় কখন ডেবিট হয়? বৃদ্ধি পাইলে। ভাইয়া বকেয়া ব্যয় দায় হিসাব, দায় হিসাবের জের কি? ক্রেডিট। ভাইয়া ক্রেডিট কখন হয়? দায় বৃদ্ধি পেলে। এখন যদি বলে সমন্বয় করলে কি হবে? সমন্বয় করলে ব্যয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, সেটাই তো দেখলাম। এখন যদি প্রশ্নে বললে সমন্বয় না করলে কি হবে? সমন্বয় না করলে কি হবে? তাহলে কি হবে? সমন্বয় না করলে ব্যয় কি হয়ে যাবে? হ্রাস হবে। দায় কি হবে? হ্রাস হবে। উল্টাটা। ভাইয়া ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে, সমন্বয় জাবেদা কি হবে? মুখস্থ করা ছাড়া কি আমরা পারবো না পারবো না? সবাই বলেন, সবাই বলেন মুখস্থ করা ছাড়া আমরা কি পারবো না পারবো না? সবাই বলেন তো দেখি, সবাই বলেন। ক্লিয়ার? আর কই কেউ কোনো কথা বলে না? ক্লিয়ার? মুক্তামণি, জুবাইর, জি ভাইয়া, সবই তো পরিচিত মুখ, অপরিচিত মুখ কই? পারবো। ভেরি গুড। ক্লিয়ার ভাইয়া? এবার আসেন, এবার আমরা কি শিখবো? এবার আমরা শিখবো বকেয়া আয়। কি শিখবো ভাইয়া? বকেয়া আয় শিখবো আমরা এখন। ভাইয়া একই কথা, বকেয়া আয় মানে কি ভাইয়া? একটি হিসাব বকেয়া আয় নিজেই থাকবে, একটি হিসাব বকেয়া আয় নিজেই। আরেকটা হিসাব কি ভাইয়া? আরেকটা হিসাব আয়। আয় হচ্ছে নিজে একটি হিসাব, তাই না? এই দুইটি হিসাব জড়িত। ভাইয়া বকেয়া আয় কি হিসাব? একটু আগেই বলেছি, যদি না পারেন একেবারে জেল হয়ে যাবে সবার, ঠিক আছে? একটু আগেই বলেছি বকেয়া আয় কি হিসাব? সম্পদ হিসাব, তাই না ভাইয়া? সম্পদ কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। ওকে। আয়, আয় কি হিসাব ভাইয়া? আয় হচ্ছে আয় হিসাব। আয় কি জের প্রকাশ করে? আয় ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে কি হইলো ভাইয়া? হিসাব সমীকরণে যদি পরিবর্তন বলে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি। এটা হচ্ছে হিসাব সমীকরণের পরিবর্তন। তাহলে আপনাকে যদি বলে বকেয়া আয়কে সমন্বয় করলে কি হবে? আপনি বলবেন সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, এটা বলবেন। এখন যদি বলে সমন্বয় না করলে কি হবে, তাহলে আপনি কি বলবেন? সম্পদ হ্রাস, আয় হ্রাস। ভাইয়া এই দুইটা কি ক্লিয়ার আমরা সবাই? এই দুইটা কি আমরা সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? ইয়েস অর নো ভাইয়া বলেন, সবাই বলেন। এই দুইটা কি আমরা ক্লিয়ার হয়েছি? মুখস্থ করার কিছু আছে? মুখস্থ করার কি কিছু আছে? ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ভেরি গুড। তাহলে দেখেন মুখস্থ করার ভাইয়া কিচ্ছু নাই, বকেয়াতে খালি স্বাভাবিক জের বসাবো, স্বাভাবিক জের বসাইলেই খতম। ওকে। বকেয়াতে যদি স্বাভাবিক জের বসাই তাহলে কি খতম। সমন্বয় করলে কি হবে? সমন্বয় না করলে কি হবে? সমন্বয় করলে যেটা হবে, না করলে তার উল্টাটা হবে। ক্লিয়ার ভাইয়া সবাই? ইয়েস? সবাই ক্লিয়ার বলেন? জি ক্লিয়ার। ভেরি গুড। তাহলে বকেয়া শেষ আমাদের। হ্যাঁ, এখন একটু প্রশ্ন সলভ করি বকেয়ার। দেখি বকেয়া থেকে আমাদের কি কি প্রশ্ন আসে। দেখি, দেখেন দেখেন প্রাপ্য সুদ কি বলেছে ভাইয়া? প্রাপ্য সুদের জন্য সমন্বয় জাবেদা কি হবে? ভাইয়া আমাকে বলেন তো, প্রাপ্য সুদ মানে কি? প্রাপ্য মানে কি? এটা কি প্রাপ্য আমরা কাকে বলি বলেন তো? বকেয়া আয়কে আমরা প্রাপ্য বলি না? প্রথমে আমি বলেছি, মনে আছে ভাইয়া? প্রথমেই যে আমি আপনাদেরকে বলেছি যে প্রাপ্য সুদ মানে কি? এই প্রাপ্য মানে কি ভাইয়া? প্রাপ্য মানে বকেয়া, আর সুদ কি ভাইয়া? এটা যেহেতু প্রাপ্য আছে, এই সুদটা কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। এটা কি আমরা ধরতে পেরেছি যে প্রাপ্য সুদ মানে হচ্ছে বকেয়া সুদ? মনে আছে?
প্রাপ্য সুদ মানে যে বকেয়া সুদ, এটা কি মনে আছে আমার? তার মানে কি এটা বকেয়া আয় না? যেহেতু প্রাপ্য আয় হইলেই তো পাই, সেজন্যই তো নাম হয়েছে প্রাপ্য। সুদ যদি ব্যয় হইতো তাহলে কি আমরা বলতাম যে প্রাপ্য সুদ? কখনো কি বলতাম? কখনো বলতাম না। তাহলে বাংলা কথায় প্রাপ্য মানে কি বকেয়া, আর এই সুদটা কি হিসাব? আয় হিসাব। তাহলে আপনাকে কি বলেছে? সমন্বয় জাবেদা কি হিসাব হবে ভাই? কিসের সমন্বয় জাবেদা দিতে বলেছে? প্রাপ্য সুদের সমন্বয় জাবেদা দিতে বলেছে। তাহলে ভাইয়া দেখি প্রাপ্য সুদের সমন্বয় মানে কি বকেয়া সুদ। তাহলে বকেয়া সুদের সমন্বয় করলে কি হবে? প্রাপ্য সুদ নিজে একটি হিসাব, আরেকটা হিসাব কি হবে? সুদ আয় হচ্ছে নিজে একটি হিসাব। তাহলে কি হবে ভাইয়া? প্রাপ্য সুদ কি হিসাব? বকেয়া সুদ। এটা হচ্ছে ডেবিট, সম্পদ ডেবিট। আয় বাড়লে কি হবে? আয় বাড়লে হবে ক্রেডিট। ভাইয়া দেখেন তো অপশনে কোনটার মধ্যে আছে? অপশনে কোনটার মধ্যে আছে? কে বুঝিনি বলেন তো ভাইয়া, কে বুঝিনি? এটা কে বুঝিনি বলেন? অপশনে কোনটার মধ্যে আছে? প্রাপ্য সুদ ডেবিট আছে, সুদ আয় ক্রেডিট আছে, সুদ রাজস্ব ক্রেডিট। হ্যাঁ এই যে দেখেন রাজস্ব, রাজস্ব মানে হচ্ছে আয়, আয়েরই আরেকটা সিনোনিম হচ্ছে কি? রাজস্ব। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? সবার কি মনে থাকবে? সহজ না বিষয়টা? অনেক সহজ না? দেখেন প্রাপ্য মানে কি? প্রাপ্য আমি বুঝেছি, আচ্ছা ভেরি গুড ভাইয়া। দেখেন আবারও বলি প্রাপ্য দেখেন না বিশ্বাস হলে আমি আপনাকে আগেই দিয়ে দিয়েছি। দেখেন এই যে দেখেন এখানেই বলা আছে ফর্মুলা ইজ হেয়ার। দেখেন কই? এই যে বকেয়া আয় প্রাপ্য আয় দিয়েছি না ভাইয়া? এই যে বকেয়া আয় প্রাপ্য আয় বা প্রাপ্তব্য আয় একই জিনিস। তার মানে এটা আপনাকে কি জিজ্ঞাসা করছে? এটা দ্বারা কি নির্দেশ করছে ভাইয়া? এটা দ্বারা আপনাকে নির্দেশ করছে বকেয়া আয়ের সমন্বয় কি হবে। কি জিজ্ঞাসা করছে ভাইয়া? দেখেন প্রাপ্য সুদ, যেহেতু প্রাপ্য আছে তার মানে এই সুদটা হচ্ছে আয় হিসাব। আর প্রাপ্য মানে কি বলেছিলাম? বকেয়া বলেছিলাম। তাহলে বকেয়ার নিয়মটা কি ভাইয়া? প্রাপ্য সুদ আছে, প্রাপ্য সুদ নিজে একটি হিসাব। ওকে, প্রাপ্য সুদ নিজে একটি হিসাব। আর এই যে সুদ, এই সুদ আয় নিজে একটি হিসাব। আয় কি হিসাব হয়? আয় হচ্ছে ক্রেডিট হয়, ক্রেডিট জের প্রকাশ করে। প্রাপ্য সুদ কি ভাইয়া? সম্পদ। কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে ভাইয়া। তাহলে কি প্রাপ্য সুদ ডেবিট, সুদ আয় ক্রেডিট। হয়েছে না ভাইয়া? হয়েছে? বলেন এত হার্ড কেন? বাবা তাহলে ভাইয়া এত হার্ড যদি লাগে সমন্বয় জাবেদা, তাহলে সমন্বয় জাবেদা আর পড়েন না, ঠিক আছে? এত ভেঙে চুরে বুঝাই দেওয়ার পরে যদি সমন্বয় জাবেদা হার্ড লাগে তাহলে আর পড়াশোনা করার দরকার নাই, ঠিক আছে? এত ভেঙে চুরে এত সহজ করা কোনো সূত্র ফর্মুলা কোনো কিছু ছাড়াই যদি এমনি যদি শিখাই তারপরে যদি হার্ড লাগে, তাহলে সমন্বয় জাবেদাতে টাইম ওয়েস্ট করেন না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, সমন্বয় জাবেদাতে টাইম ওয়েস্ট করেন না, বুঝছেন? বোঝা গেছে ভাইয়া? আচ্ছা নেক্সটে যাই দেখি। দেখেন এবার কি বলেছে, আবার একই প্রশ্ন। দেখেন প্রাপ্য সুদ সমন্বয় না করলে কি হবে? প্রাপ্য সুদ যদি আমি সমন্বয় না করলে কি হবে? এর আগে বলেছিল সমন্বয় জাবেদা কি হবে, আর এখন বলছে সমন্বয় না করলে কি হবে। তাহলে প্রাপ্য সুদ মানে যে বকেয়া আয়, এটা কি আপনার বোঝার আর দরকার আছে ভাইয়া? বকেয়া আয়। তাহলে বকেয়া আয়টা কি হয়? বকেয়া আয় হচ্ছে সম্পদ। আর এটা কি ভাইয়া? আর একটা হিসাব হচ্ছে আয়। তাহলে কি হবে? কি বলেছে? না করলে, তার মানে কি সম্পদ কম হবে, আয় কি হবে? আয় হচ্ছে কম হবে। দেখেন তো কোন দিকে আছে? একটি সম্পদ কম দেখানো, একটি আয় কম দেখানো। এই যে পেয়ে গেছি। এটা হবে না ভাইয়া? বলেন তো এটা হবে না? এই যে সবাই তো একেবারে আগুনের মতো ধরে ফেলছেন, ভাই প্রাপ্য সুদ মানে কি? বকেয়া আয়। বকেয়া আয় সমন্বয় করলে কি হয়? সম্পদ বাড়ে, আয় বাড়ে। একটা বুদ্ধি শিখাই দিই ভাই, সম্পদের সাথে আয়ের সম্পর্ক কেমন জানেন? সম্পদের সাথে আয়ের সম্পর্ক ভালোবাসার। সম্পদও যদি বাড়ে আয়ও বাড়বে। ওকে, সম্পদ যদি বাড়ে তাহলে হচ্ছে আয়ও বাড়বে। এখন আমি একটা বুদ্ধি শিখাই দিই। দেখেন সমন্বয় করলে, যদি বলে সমন্বয় করলে, কি সমন্বয় করলে? আয় সমন্বয় করলে, আয় বাড়ে। আর আয় সমন্বয় না করলে আয় কমে। ওকে, এখন ভাইয়া বলেন তো আয়কে যদি সমন্বয় করি আয় বাড়বে। এখন আয় বাড়লে কি হবে? সম্পদও বাড়বে। এই যে দেখেন সম্পদের সাথে আয়ের সম্পর্ক পজিটিভ সম্পর্ক। সমন্বয় না করলে মানে কি? আয় কি হবে? আয় কমবে। আয় কমলে কি হবে ভাইয়া? সম্পদও কমে যাবে। বুঝছেন? এমনিও করতে পারেন, যেমনি আপনার ভালো লাগে করতে পারেন, যেমনি আপনার ভালো লাগে তেমনি করতে পারেন, ঠিক আছে? বোঝা গেছে ভাইয়া?
যেমনে ভালো লাগে তেমনি করতে পারেন। তাহলে বলেন যে বকেয়া আয়, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে ভাইয়া, বকেয়া আয় সমন্বয় করলে কি হবে আর সমন্বয় না করলে কেমনে কি হবে, এই দুইটা কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন পারবো? বলেন পারবো না পারবো না বলেন ভাইয়া। বকেয়া তো বুঝি, কিন্তু ঝামেলা হয় কোথায়? অগ্রিমে, তাই না? অগ্রিমে যে মাথা খারাপ হয়ে যায়, তাই না? অগ্রিমে মাথা খারাপ হয়ে যায়। অগ্রিমের ফর্মুলা আরো ইজি। দেখেন ভাই, অগ্রিম শিখবো, ঠিক আছে, অগ্রিম শিখবো। অগ্রিমের নিয়ম কয়টা বলেন তো? অগ্রিমের নিয়ম কয়টা বলেন সবাই? অগ্রিমের নিয়ম কয়টা বলেন? অগ্রিমের কয়টা নিয়ম আছে যেন? বলেন অগ্রিমের নিয়ম কয়টা বলেন? একটি হচ্ছে স্বাভাবিক, আর একটা কি? হ্যাঁ, ব্যতিক্রম আছে। অগ্রিমের এই নিয়ম আছে না নাই? বলেন। অগ্রিমে এসে থাপ্পড় দেওয়া শিখবো, বলেন আছে ভাইয়া? আছে, একটি স্বাভাবিক নিয়ম আর একটা কি ব্যতিক্রম নিয়ম আছে অগ্রিমে, আছে না নাই? বলেন ভাই। শোনেন, অগ্রিমে তো সবার সমস্যা নাকি? ইয়েস অর নো বলেন তো ভাই। অগ্রিমে সবার তো সমস্যা যে ভাইয়া অগ্রিমে জাবেদা মুখস্থ করেছি কিন্তু টাকা বসাইতে প্রবলেম। এটা কার কার আছে? হাত তোলেন আগে দেখবো। অগ্রিমে টাকা বসাইতে প্রবলেম কার কার? একটু হাত তুলেন দেখবো। অগ্রিমে ভাইয়া জাবেদা মুখস্থ করেছি, ভাইয়া সমস্যা নাই, জাবেদা মুখস্থ করে হয়ে যায়। কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর যে প্রশ্ন দিল বা বিগত বছরে যে প্রশ্নগুলো আসে অগ্রিম থেকে, ভাইয়া টাকা বসাইতে আমার প্রবলেম হয়ে যায়। এই প্রবলেম আছে কার কার? বলেন। আচ্ছা দেখি হাত তুলেন আগে, আগে হাত তোলার ভিত্তিতে সমাধান দেয়া হবে। টাকা বসাইতে প্রবলেম হয়ে যায়, তাই না? আচ্ছা ভাইয়া শোনেন, এই অগ্রিমের সমস্যা ছিল, অনেক কষ্টে শিখেছি। আচ্ছা ঠিক আছে, কষ্ট করা লাগবে না। শোনেন, অগ্রিমে যাদের যাদের প্রবলেম আছে তাদেরকে আমি প্রথমেই বলবো ভাইয়া, যে বই পড়েন, যে শীট পড়েন, সে বই এবং শীট থেকে প্রথমেই যেটা করবেন, এই যে স্বাভাবিক নিয়ম এবং ব্যতিক্রম নিয়ম লেখা আছে না, এটাকে সুন্দর করে কেটে দেন এইভাবে, ঠিক আছে? আমার কথা কি বুঝছেন? যে ভাইয়া কি বলে, স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম ছাড়া তো, স্বাভাবিক এবং ব্যতিক্রম ছাড়া তো ম্যাথই হবে না। কিন্তু ভাইয়া বলেছে যে কেটে দিতে। ভাই সুন্দর করে আমি বলি, আপনি যদি সমস্যাকে সমাধান করতে যান, সুন্দর করে বই বা শীট থেকে ওটা কেটে দেন এবং আজকের পর থেকে ওটা আর আপনি পড়বেন না। ওকে, সুন্দর করে ওটা কেটে দেন। বোঝা গেছে? কেটে দিতে হবে, নাহলে জীবনে শিখতে পারবেন না। স্বাভাবিক নিয়ম এবং ব্যতিক্রম নিয়ম ভাইয়া সুন্দর করে ক্রস দিয়ে দেন, দিয়ে তারপরে ক্লাসে একটু মনোযোগী হন। ওকে, আজকের পর থেকে স্বাভাবিক নিয়ম ব্যতিক্রম নিয়ম বলে ভাইয়া কোনো কিছু পড়ার দরকার নাই। ওকে, কোনো কিছু পড়ার দরকার নাই। আচ্ছা, কোনো বইয়ের মাথা দিতে হবে না। যে বইয়েই থাকুক, যত প্রশ্নে থাকুক, আমি এই যে আগামী 5 থেকে 5 মিনিট, আগামী 5 মিনিট আমি যা বলবো, আগামী 5 মিনিটে আমি যা বলবো মাথার মধ্যে নেন, আর কিছু করার দরকার নাই। ওকে, জাস্ট খালি দুইটা কথা বলবো, 5 মিনিটে দুইটা কথা বলবো। আজকে থেকে সকল সমস্যা আপনি সমাধান করবেন। ওকে, দেখেন। আচ্ছা দেখেন, এই যে এই অঙ্কগুলো সমস্যা নাকি? সমস্যা তো এই অঙ্কগুলো, ইয়েস অর নো বলেন তো ভাই। সমস্যা তো আমার এই অঙ্কগুলো নাকি? এই অঙ্কে সমস্যা না আমার? আমার সমস্যা তো এগুলো নাকি? সবার সমস্যা তো এই ম্যাথে সমস্যা, যে ভাইয়া পারি কিন্তু এই ম্যাথে সমস্যা। কখনো বলেছে 15,000 টাকা, তার মধ্যে ব্যয় হয়েছে 7,000 টাকা। এখন কোনোবার দেখি যে অপশনে 7,000 টাকা দিয়ে জাবেদা করেছে, কখন আবার অপশনে দেখি যে 8,000 টাকা দিয়ে জাবেদা করেছে। সমস্যা তো এগুলো নাকি? আচ্ছা, সব বইয়ের ম্যাথ পারবেন, সব বইয়ের ম্যাথ পারবেন। দেখেন, ভালো করে মনোযোগ দেন। দেখেন ভাই, দেখেন প্রথম স্টেপ দেখেন, বছরের শেষে সমন্বয়ের পূর্বে অগ্রিম প্রদত্ত ভাড়া হিসাবের জের 32,000 টাকা। কার জের দেয়া আছে ভাইয়া? অগ্রিম প্রদত্ত ভাড়া। এখন প্রথমে আমাকে বলেন যে অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব, আমাকে বলেন তো ভাই। অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব, আমাকে প্রথমে এটা বলেন যে অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব। সুন্দর করে বলেন তো আমাকে, অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব, আমাকে সুন্দর করে বলেন। এটা আগে জানতে হবে, অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব। এটা যদি আপনি না জানেন তাহলে হবে না। বলেন যে অগ্রিম প্রদত্ত ভাড়া কি হিসাব। ভেরি গুড, এই তো শান্ত সরকার বলছে সম্পদ। ভেরি গুড, অগ্রিম প্রদত্ত ভাড়া হচ্ছে কি? তাহলে লিখি আমরা অগ্রিম প্রদত্ত ভাড়া, সরি বারটা লিখছি কেন,
অগ্রিম প্রদত্ত ভাড়া হচ্ছে সম্পদ হিসাব। ভেরি গুড, ওকে। আচ্ছা, তাহলে ভাইয়া একটা জিনিস দেখেন তো, এখানে কিসের জের দেয়া আছে ভাইয়া? সম্পদের জের দেয়া আছে, তাই না? সম্পদের জের দেয়া আছে। অঙ্কে কিসের জের দেয়া আছে ভাইয়া? অঙ্কে সম্পদের জের দেয়া আছে। কার জের? সম্পদের জের দেয়া আছে, ঠিক আছে। এখন কি করতে হবে? সম্পদকে ব্যয় বানাবেন। কি বানাবেন? সম্পদকে ব্যয় বানাবেন। লিখেন যে সম্পদকে ব্যয় বানাবো। লিখেন সম্পদকে ব্যয় বানাবো। লিখেন যে সম্পদের জের দেয়া থাকলে তাকে আমি ব্যয় বানাবো। লিখেন সম্পদের জের দেয়া থাকলে তাকে আমরা কি বানাবো? ব্যয় বানাবো। লেখা হয়েছে সবার? লিখেন সম্পদ থাকলে ব্যয় বানাবো। সম্পদ থাকলে ব্যয় বানাবো। ভাইয়া বলেন তো, সম্পদ থাকলে ব্যয় বানাবো। এখন অগ্রিম ভাড়ার ব্যয়ের নাম কি? ভাড়া। তাহলে অগ্রিম ভাড়া থাকলে ব্যয় বানাবেন, তার মানে কি? ভাড়া বানাবেন। ওকে, ভাড়া হিসাব, ঠিক আছে। ভাইয়া বলেন তো, সম্পদকে যদি ব্যয় বানান, সম্পদ কি দুনিয়াতে থাকবে না মারা যাবে? বলেন 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 ভাই, সম্পদকে যদি আপনি ব্যয় বানাই দেন, সম্পদ কি আর দুনিয়াতে থাকবে না মারা যাবে? বলেন। সম্পদকে আপনি ব্যয় বানাই ফেলেছেন, ঠিক আছে, এক থাপ্পড় দিয়েছেন, ধরেন সম্পদ ব্যয় হয়ে গেছে, তার মানে সম্পদ থাকবে না মারা যাবে? মারা যায়। ভেরি গুড, তাহলে সম্পদ মারা গেল। এখন সম্পদ যদি মারা যায় তাহলে কি হয়ে যাবে? সম্পদ ক্রেডিট হয়ে যাবে না ভাইয়া? বলেন, সম্পদ কি ক্রেডিট হয়ে যাবে? সম্পদকে যখন ব্যয় বানাইছেন, ব্যয় কি হয়েছে? ব্যয় বৃদ্ধি হয়েছে। আমরা জানি ব্যয় বৃদ্ধি হলে কি? ব্যয় বৃদ্ধি হলে ডেবিট হয়। হয়েছে? হয়েছে ভাইয়া, ব্যয় বৃদ্ধি ডেবিট। আর সম্পদকে ব্যয় বানাইছেন, সম্পদ দুনিয়া থেকে আউট, সম্পদ হ্রাস। তাহলে সম্পদ হ্রাস হইলে কি হবে ভাইয়া? সম্পদ হ্রাস হইলে ক্রেডিট হবে। ভাইয়া এতদূর কি সবাই বুঝছেন? এতদূর কি সবাই বুঝছেন? সম্পদের জের দেয়া থাকলে সম্পদকে এক থাপ্পড় দিবেন, দিয়ে ব্যয় বানাবেন, আর সম্পদ ইন্তেকাল করবে। ওকে, এতটুকু বুঝছেন? বলেন, এতটুকু বুঝছেন সবাই? সম্পদের জের দেয়া থাকলে সম্পদকে বানাবো ব্যয়। সম্পদকে যদি ব্যয় বানান, ব্যয় বেড়ে গেল, আর সম্পদ ইন্তেকাল করলো মানে কমে গেল। ক্লিয়ার ভাইয়া? দেখেন আমার জাবেদা করা শেষ, আমার জাবেদা করা শেষ, তাই না? আমার জাবেদা করা শেষ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই জাবেদা তো আমিও পারি, মুখস্থ করেছি, বা যেভাবে হোক পারি। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ভাইয়া টাকা বসাইতে হবে। এখন টাকা কত হবে, তাই না? এখন টাকা কত হবে বলেন। এখন দেখেন ভাইয়া, টাকা কত হবে? ভালো কথা। ভাইয়া বলেন তো, এই যে দুইটা হিসাব লিখলাম, কে জীবিত আছে আর কে মারা গেছে? বলেন, জীবিত আছে কে? বলেন। এই যে আমি যে দুইটা হিসাব লিখেছি জাবেদায়, ভাড়া আর অগ্রিম ভাড়া, এখন বলেন তো জীবিত আছে কে আর মারা গেছে কে? বলেন, জীবিত কে আছে আর মারা গেছে কে? বলেন। জীবিত আছে ভাড়া, মারা গেছে অগ্রিম ভাড়া। ভাইয়া যে জীবিত থাকবে তার জের বসাবেন, যে জীবিত থাকবে তার জের বসাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দেখি তো কি বলেছে। 4 মাসে প্রদত্ত ছিল কত? 32,000 টাকা। ভাইয়া 4 মাসে 32,000 টাকা আমাকে সমন্বয় দিতে বলেছে কবে? 31শে ডিসেম্বর তারিখে। তাহলে 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর ভাইয়া কতদিন হয়? 1 মাস হয়। ভাইয়া মনে রাখবেন, যত দিনের সমন্বয় জাবেদা দিতে বলে তত দিনের টাকা খরচ হয়ে যায়। যত দিনের টাকা সমন্বয় দিতে বলবে, এখানে কত দিনের সমন্বয় দিতে বলেছে? 1 তারিখে 4 মাসের জন্য প্রদত্ত করেছেন, আর 31 তারিখে জাবেদা দিতে বলছে। তাহলে ভাইয়া কয় মাসের জাবেদা দিতে বলছে? 1 মাস। যত দিনের সমন্বয় জাবেদা করতে বলে তত দিনের টাকা খরচ হয়। ওকে, তাহলে এখানে খরচ হয়েছে কত? 4 মাসে 32, তাহলে 1 মাসের টাকা খরচ হয়েছে। 1 মাসের টাকা কত ভাইয়া? 8,000। 8,000 টাকা কি হয়েছে? খরচ হয়েছে, বা যেটাকে আমরা বলি ব্যয় হয়েছে। এখন টাকা কিসের বসাবো ভাইয়া? এখানে জীবিত আছে হচ্ছে ভাড়া, তার মানে ব্যয় হিসাব জীবিত আছে। আমি জের বসাবো কার? যে জীবিত থাকবে তার জের বসাবো। সবাই কি বুঝছেন? বলেন, সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে এটা, তাই না ভাইয়া? তাহলে প্রথম শর্ত দেখেন, আমি আবারও বলি, আমি বলেছিলাম দুইটা কথাতে শেষ হবে। কথা নাম্বার 1, যদি সম্পদের জের দেয়া থাকে আমি তাকে কি বানাবো? ব্যয় বানাবো। ওকে, সম্পদের জের দেয়া থাকলে ব্যয় বানাবো।
ঠিক আছে, তাহলে ব্যয় বেড়ে গেল, সম্পদ কমে গেল। গেল। এখন তাহলে ভাইয়া দুনিয়াতে থাকলো কে? সম্পদকে ব্যয় বানাইলাম, থাকলো কে? ব্যয় থাকলো। জের বসাবো কার? যে থাকবে তার জের বসাবো। ভাইয়া কে আছে? ব্যয় আছে, তাহলে ব্যয়ের জের বসাবো। আর ব্যয়ের জের কেমনে পাবো? যত দিনের সমন্বয় দিতে বলে অত দিনের টাকাই হবে ব্যয়। যত দিনের সমন্বয় দিতে বলবে অত দিনের টাকাই কি হবে? ব্যয় হবে। ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন সবাই ক্লিয়ার? বলেন সবাইকে ক্লিয়ার? দেখি আরেকটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন দেখেন 2012 সালের 1 জানুয়ারি তারিখে 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে 3000 টাকা। কি প্রদান করেছেন? অগ্রিম বীমা। ভাইয়া কিসের জের দেয়া আছে বলেন তো? অগ্রিম বীমার জের দেয়া আছে। অগ্রিম বীমা কি হিসাব? সম্পদ হিসাব। ওকে, অগ্রিম বীমা সম্পদ হিসাব। আপনাকে 31শে ডিসেম্বর তারিখে সমন্বয় দিতে বলছে। ওকে, তাহলে সম্পদ থাকলে কি বানাবো? ব্যয় বানাবো। তাহলে কি হবে ভাইয়া? বীমা খরচ কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ব্যয় বেড়ে গেল। আর অগ্রিম বীমা কি হইল? দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে অগ্রিম বীমা কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া এতটুকু? এখন কথা হচ্ছে ভাইয়া বলেন তো টাকা বসাবো কার? দুনিয়াতে থাকলো কে? খরচ থাকলো দুনিয়াতে, তাহলে এখন আমি খরচের টাকা বসাবো। দেখেন 3 বছরে 3000 জাবেদা দিতে বলেছে কয়দিন পরে? 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর। তার মানে কি 1 বছরের টাকাকে জাবেদা দিতে বলেছে। 1 বছরে হবে কত টাকা? 1000। আর আমি কি বললাম? যত দিনের জাবেদা দিতে বলবে তত দিনের টাকাই খরচ হবে। তাহলে জাবেদা দিতে বলেছে একদিন, 1 বছরের, তাহলে 1 বছরের খরচ কত? 1000 টাকা। খরচের জের কত? 1000 টাকা। এই যে খরচ হিসাব আছে, খরচের জের বসান। হয়ে গেছে না ভাইয়া? হয়ে গেছে? বলেন সবাই কি বুঝছেন? বলেন সবাই কি বুঝছেন? ইয়েস অর নো বলেন। সবাই বুঝছেন? হবে এখন থেকে টাকা বসাইতে ঝামেলা হবে। যে থাকবে তার টাকা বসাবো। ঠিক আছে ভাইয়া? খরচের টাকা কেমনে বের করে? যত দিনের জাবেদা দিতে বলবে অতদিনই হচ্ছে আমার খরচ। এখানে আমাকে 1 বছরের জাবেদা দিতে বলেছে, 1 বছরের সমন্বয় করতে বলেছে, তাহলে 1 বছরের টাকাটাই হবে আমার খরচ। সম্পদের জের দেয়া থাকলে ব্যয় বানাবো, তাহলে বানাইলাম কাকে? ব্যয় বানাইলাম। ব্যয় থাকলো দুনিয়াতে, তাহলে ব্যয়ের জের বসাবো। সবাই কি বুঝছেন? মাথার মধ্যে কি ঢুকছে ভাইয়া? বলেন সবার মাথাতে কি ঢুকছে? ইয়েস অর নো বলেন। ভেরি গুড, কোনো প্যারা নাই। দেখি নেক্সট আরেকটা দেখি কি বলছে। এই যে দেখেন ঢাবি 22-23 প্রশ্নটা আসছে। দেখেন 1 এপ্রিল 23 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। ভাইয়া বলেন তো এখানে সম্পদের জের দেয়া আছে না ব্যয়ের জের দেয়া আছে? সবাই বলেন এখানে সম্পদের জের দেয়া আছে না ব্যয়ের জের দেয়া আছে? বলেন তো দেখি, বলেন ভাই বলেন। এই অঙ্কে সম্পদের জের দেয়া আছে না ব্যয়ের জের দেয়া আছে? বলেন সম্পদ না ব্যয়? বলেন তো দেখি। ব্যয়ের জের দেয়া আছে। ভেরি গুড। দেখেন 1 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়াম 36,000 টাকা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে জের দেয়া আছে কার? জের দেয়া আছে খরচের। ভাইয়া বলেন তো সম্পদের জের দেয়া থাকলে ব্যয় বানাইতাম, এখন ব্যয়ের জের দেয়া আছে, তাহলে আমি কি বানাবো? ব্যয়ের জের দেয়া থাকলে কি বানাবো? ব্যয়ের জের দেয়া থাকলে আমি সম্পদ বানাবো। ব্যয়ের জের দেয়া থাকলে কি বানাবো? সম্পদ বানাবো। তাহলে অগ্রিম বীমা সম্পদ বেড়ে গেলে কি হয়? ডেবিট। ব্যয়কে আমি সম্পদ বানাইলাম, ব্যয় কি আর দুনিয়াতে থাকবে না? ব্যয় হচ্ছে ইন্তেকাল করবে। আর ব্যয় কমে গেলে কি হয়? ব্যয় কমে গেলে কি হয়? ক্রেডিট হয়। এই যে জাবেদা শেষ। জাবেদা শেষ না ভাইয়া? বলেন তো জাবেদা শেষ তো? ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার? বলেন এই পর্যন্ত সবাই ক্লিয়ার? সব তো উত্তর মুখস্থ দিচ্ছেন, কিন্তু এখনই আমি একটা নতুন প্রশ্ন দিলে আর পারবেন না। ঠিক আছে সবাই ক্লিয়ার? যেটা বলছি এটা শোনেন, শোনাটা জরুরি। সবাই উত্তর মুখস্থ দিচ্ছেন, এখন আমি সেম অঙ্ক আপনাকে একটা নতুন বানাই দিব, আপনি পারবেন না, দেখবেন। দেখেন তাহলে দেখেন অগ্রিম বীমা ডেবিট, বীমা খরচ ক্রেডিট হয়ে গেল। এখন ভাইয়া জের বসাবো কার? বলেন তো জীবিত থাকলো কে? অগ্রিম বীমা থাকলো, তাহলে অগ্রিম বীমা জের বসাবো। দেখি তো ভাইয়া 3 বছরের জন্য কি বলেছে? 36,000 টাকা।
ভাইয়া কত দিনের জাবেদা দিতে বলছে? 1 এপ্রিল তারিখ 23 থেকে আমাকে জাবেদা দিতে বলছে 30 এপ্রিল তারিখ। তাহলে ভাইয়া কত দিনের জাবেদা দিতে বলছে? 1 মাসের। তাহলে খরচ হবে কয় মাস? খরচ হবে আমার 1 মাস। তাহলে 3 বছর মানে কত? 36 মাস না ভাইয়া? 36 মাসে যদি 36,000 টাকা হয়, 1 মাসের খরচ কত ভাইয়া? 1 মাসের খরচ হচ্ছে 1,000 টাকা। 1 মাসের খরচ কত? 1 মাসের খরচ হচ্ছে 1,000 টাকা। তাহলে ভাইয়া টোটাল 36,000 টাকা থেকে যদি 1 মাসের খরচকে যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে খরচ বাদ দেওয়ার পরে যা থাকে সেটাই সম্পদ না? সম্পদ কত তাহলে? সম্পদ তাহলে ভাইয়া 35,000 টাকা না? যেহেতু সম্পদের জের লাগবে, তাহলে এই যে 35,000 টাকা এখন বসাই দেন। ভাইয়া মনে রাখবেন, মোট টাকা থেকে, মোট টাকা কত? 36,000। মোট টাকা থেকে আপনি যখন খরচ বাদ দিয়ে দিবেন, যেটা থাকবে সেটাই হচ্ছে সম্পদের জের। যেটা থাকবে সেটাই হচ্ছে কি? যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আপনার সম্পদের জের। বুঝছেন? বলেন, সবাই বুঝছেন ভাইয়া? সবাই বুঝছেন? বলেন তো দেখি। সবাই বুঝছেন? এটা কিন্তু এবার 22-23-এর প্রশ্ন, ঢাবি 22-23-এর প্রশ্ন। এই বছরও আসার সম্ভাবনা আছে এটা, যারা ঢাবিতে দিবেন। সবাই কি বুঝছেন? বলেন। নেক্সট আরেকটা যাই, দেখি। ভাড়া খরচ হিসাবে 7,500 টাকা ডেবিট করা ছিল। বছর শেষে জানা যায় যে এর মধ্যে 2,500 টাকা পরবর্তী বছরের সাথে সম্পর্কিত। সমন্বয় জাবেদা কি হবে? ভাইয়া কিসের জের দেয়া আছে? খরচের জের দেয়া আছে। বানাবো কি? বানাবো হচ্ছে সম্পদ। তাহলে কি হয়ে যাবে? অগ্রিম ভাড়া। সম্পদ বেরিলে কি হবে? ডেবিট হবে। ক্রেডিট কি হবে? ব্যয় আর থাকলো না। ক্রেডিট কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে ক্রেডিট। ওকে, 7,500 টাকা কি? খরচের জের এটা। আর কি বলছে? বছর শেষে জানা যায় 2,500 টাকা পরবর্তী বছরের। ভাইয়া পরবর্তী বছরের যেটা সেটাই কি অগ্রিম না? তাহলে পরবর্তী বছরের যেটা সেটাই অগ্রিম। অগ্রিমের জের বসাই দেন। শেষ। বুঝছেন? সবাই বুঝছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝছেন এটা? ইয়েস অর নো বলেন তো দেখি। বুঝছি। নেক্সটে যাই তাহলে। দেখেন, বছরের শুরুতে অগ্রিম বেতন 25,000 টাকা প্রদান করা হয়। বাৎসরিক বেতন 8,000 টাকা হলে বছর শেষে সমন্বয় জাবেদা কি হবে? এটা উত্তর করেন সবাই। অনেক সহজ কিন্তু সবাই ভুল করে। এটা উত্তর করেন দেখি। এটা সবাই উত্তর করেন তো ভাই। এটা সবাই অ্যান্সার করেন। সবার উত্তর করেন এটা। এটা সবাই উত্তর করেন তো দেখি কি হবে। এটা সবাই উত্তর করেন। এটা সবাই উত্তর করেন, তাহলে বুঝতে পারবো যে কেমন বুঝছেন। সি ডি, আচ্ছা করেন, সবাই উত্তর করেন দেখি। এটা সবাই উত্তর করেন। একজন বলছে সি, একজন বলছে ডি। মুস্তাফিজুর, এমন মার দিব না, একদম মাথা খারাপ করে দিব, বুঝছেন? মুস্তাফিজুর রহমান, বোঝা গেছে? দেখেন, অগ্রিম বেতন দেয়া আছে। অগ্রিম বেতন বানাবো কি? ব্যয় বানাবো। বেতন, তাহলে বেতন হিসাব কি হবে? বেতন হিসাব হবে ডেবিট। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে অগ্রিম বেতন। গেল। ওকে, জাবেদা শেষ। টাকা বসাবো কার বলেন তো? বেঁচে থাকলো কে? বেতন বেঁচে আছে, তো বেতনের জের কত? দেখেন, বাৎসরিক বেতন 8,000। বেতনের জের প্রশ্নে দেয়াই আছে না? বাৎসরিক বেতন 8,000, বেতনের জের তো প্রশ্নে দেয়াই আছে। তাহলে এই যে 8,000 বসাই দেন। নতুন করে জের বের করার কিছু আছে? বলেন। শেষ। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? যারা সি বলছিলেন, কেন সি বলছেন ভাই? তা আপনি কিছুই শিখেননি। যারা সি বলছেন তারা কিছুই শিখেননি। আমার কথা আপনারা মাথাতেই নেননি। যারা সি বলছেন, যারা সি বলছেন জাস্ট মুখস্থ, আগে যা শিখে এসেছেন একটাতে দিলাম, হইলে হইলো, না হইলে না হইলো। ঠিক আছে ভাই? এখানে আপনি একটা জিনিস দেখেন যে অগ্রিম বেতন আছে। অগ্রিম বেতনকে বানাবো কি? অগ্রিম বেতনকে বেতন বানাবো। তাহলে দুনিয়াতে থাকলো কে? দুনিয়াতে থাকলো বেতন। তাহলে বেতনের জের বসাবো। আরে ভাই, এই যে বাৎসরিক বেতনের পরিমাণ 8,000 টাকা বলেই দিয়েছে, বেতনের জের বসাই দেন। শেষ। বুঝছেন? বোঝা গেছে ভাইয়া? সবাই বুঝছেন? ওকে, সবাই বুঝছেন? আন্দাজে কথা বলে লাভ আছে? বলেন।
কেমন বুঝছেন দেখি, এবার আমি প্রশ্ন দিই, এবার বলেন কেমন বুঝছেন দেখেন। সবাই এটা টাকা সহ জাবেদা করেন তো, এটার দেখি, এটা সবাই টাকা সহ জাবেদা করবেন, টাকা সহ জাবেদা করেন এটা দেখি, এটা সবাই টাকা সহ জাবেদা করেন দেখি, এটা টাকা সহ জাবেদা করবেন, টাকা সহ, টাকা সহ জাবেদা করেন এটা দেখি, এটা সবাই টাকা সহ জাবেদা করবেন, টাকা সহ সবাই জাবেদা করেন টাকা সহ দেখি, এটা সবাই টাকা সহ জাবেদা করেন। ভাই আন্দাজে জিনিস শিখে লাভ নাই, আন্দাজে জিনিস আপনি সারা জীবন শিখেছেন, সারা জীবন আপনাকে অগ্রিম ব্যতিক্রমের মধ্যে আটকাই রেখেছে। ভাই অগ্রিম ব্যতিক্রম যে আপনার শেখা শেষ হয়ে গেল এটা আপনি টেরই পাননি। পরীক্ষাতে কোনোদিন প্রশ্ন আসবে না যে কোনটি অগ্রিম নিয়মে হয়েছে, কোনটি ব্যতিক্রম নিয়মে হয়েছে, কোনটি স্বাভাবিক নিয়মে হয়েছে, আজ পর্যন্ত কোনো প্রশ্ন দেখেননি, এমনি কোনো প্রশ্ন আসবে না। অথচ আপনার অগ্রিম ব্যতিক্রম কিন্তু শেখা শেষ, আপনার অগ্রিম ব্যতিক্রম কিন্তু শেখা শেষ। দ্যাট মিনস কি, আপনি সিস্টেমের মধ্যে শিখেন তাহলে জীবনে ভুলবেন না, আগে যা শিখেছেন বাদ দেন, যে দুইটা কথা বলছি মাথার মধ্যে রাখেন, জীবনে সমন্বয় জাবেদা ভুল হবে না, গ্যারান্টেড, জীবনে সমন্বয় জাবেদা ভুল হবে না, ঠিক আছে। অগ্রিম বেতন 12,000 টাকা, তাহলে অগ্রিম বেতন থাকলে বানাবো কি, সম্পদ আছে বানাবো হচ্ছে বেতন হিসাব, ব্যয় বানাবো, ওকে। ডেবিট, ক্রেডিট হবে কি, অগ্রিম বেতন থাকলো না, অগ্রিম বেতন ক্রেডিট হবে, ক্রেডিট হইলো হইলো। টাকা বসাবো কার, টাকা বসাবো অবশ্যই কে থাকলো, বেতন থাকলো, তাহলে ব্যয়ের টাকা বসাবো। ভাই ব্যয়ের টাকা বসাবোতে কি, সম্পদের জের ছিল 12,000 টাকা, বছর শেষে কি ওই সম্পদেরই জের দেয়া আছে 7,000 টাকা, তাহলে ভাইয়া সম্পদ হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে খরচ হয়ে যায়, সম্পদ হ্রাস পেয়েছে 5,000 টাকা, দ্যাট মিনস এই 5,000 টাকা কি হয়েছে, খরচ হয়ে গেছে, তাহলে খরচের জের কত, 5,000 টাকা। ভাই মনে রাখবেন, সম্পদ যদি কমে যায় তাহলে খরচ হয়ে যায়, সম্পদ কমে গেলে খরচ হয়ে যায়, মনে থাকবে, হয়েছে। এই তো, এই তো দেখছেন, কাউসার ইমাম মাহিন, হ্যাঁ হবে না ভাই, হবে না। 7,000 টাকা কেমনে ভাই, আন্দাজে বসাই দিলে হয়ে যাবে, কথাকে ফলো করেন, ফলো করেন, ঠিক আছে, একটু ফলো করেন, দেখেন সবাই হইলো, আপনারটাই হইলো না কেন ভাই, কেন 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 বলেন, কেন কেমনে হইলো ভাই বলেন। দেখছেন, সম্পদ 12,000 ছিল আর সম্পদ বলছে বছর শেষে 7,000, ভাই সম্পদ কমেছে, সম্পদ কমলে খরচ হয়ে যায়, তাহলে 5,000 টাকা কমেছে, দ্যাট মিনস 5,000 টাকা খরচ হয়ে যাবে। কেন 5,000 আমি বসাবো, দেখেন, কারণ সম্পদকে আমি ব্যয় বানাইছি, আছে কে, আছে হচ্ছে ব্যয়, ব্যয় জীবিত আছে, ব্যয়ের জের বসাইতে হবে, সে ব্যয়ের জের কত, সে ব্যয়ের জের হচ্ছে 5,000 টাকা। বোঝা গেছে, বোঝা গেছে ভাইয়া, সবাই বুঝছেন, সবাই বুঝছেন কিনা বলেন। নেক্সটে যাই, আরেকটা দেখি, দেখেন আরেকটা দেখি আমরা, বলেন দেখি, এটা করেন দেখি, এটা করেন দেখি, সবাই বলেন তো দেখি, কোন স্যারের সাজেশন দিচ্ছে এটা, এটা কে কোন স্যারের সাজেশন দিচ্ছে, এসব লিঙ্কে কেউ ক্লিক করবেন না, একেবারে আইডি টাইডি হ্যাক হয়ে যাবে, বুঝছেন। দাঁড়ান একটু সাজেশনটা বের করে আসি ওর, এটা সবাই করেন, ঠিক আছে, একটু সাজেশনটা তার বের করে আসি দেখি, এসব লিঙ্কে ক্লিক করেন না, ঠিক আছে। একজন কে এটা সাজেশন দিচ্ছে,
এসবে ক্লিক দিয়েন না, আইডি হ্যাক হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এটা কে সাজেশন দিচ্ছে ভাই, দেখি তো মুখখানা একটু দেখে আসি। এসব লিঙ্কে ক্লিক দিয়েন না, সাজেশনের মায়ায় পড়ে আইডি কিন্তু থাকবে না, ওকে? এগুলো লিঙ্কে ক্লিক দিয়েন না, আইডি থাকবে না, ঠিক আছে? আচ্ছা দেখছি, দাঁড়ান, এটা আমি দেখছি, দেখার ট্রাই করি। আচ্ছা দাঁড়ান, এটা কে, কোথাকার নিয়ন নাকি আসলো, এটা কোন স্যারের সাজেশন? এলে কি লিঙ্ক দিচ্ছে সে? স্যারের সাজেশন, দাঁড়ান তাকে একটু স্যারের সাজেশন দিয়ে আসি। স্যারের সাজেশন হয়ে গেছে, তার সমস্যা নাই, ওকে। না না, এগুলোতে ক্লিক দিন না, আমার কোনো সাজেশন বাইরে পাওয়া যায় না, ব্যান করে দিয়েছি, সে ব্যান্ড পেজ থেকে, ওকে? আচ্ছা ঠিক আছে, সে ব্যান হয়ে গেছে ভাইয়া। দেখেন এটা এটা তাহলে দেখেন, দেখেন কি বলেছে, সম্ভার হিসাবের জের। ভাইয়া সম্ভার মানে কি? সম্ভার মানে মণিহারি, সম্ভার মানে সাপ্লাইজ, একই জিনিস ভাইয়া, ওকে? সম্পদের জের দেয়া আছে, সম্ভার মানে সম্পদের জের দেয়া আছে। সম্পদ থাকলে বানাবো কি ভাইয়া? সম্ভার খরচ বানাবো, ওকে? খরচ বাড়লে কি হবে? ডেবিট হবে, ওকে? ক্রেডিট করব কাকে? সম্ভার কি আর থাকবে? সম্পদ যদি না থাকে তাহলে সম্পদ কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সম্পদ কি হয়ে গেল? সম্পদ হয়ে গেল ক্রেডিট। ভাই এখন জের বসাবো কার? জের বসাবো সম্ভার খরচের। দেখি তো ভাইয়া, সম্ভার খরচের জের তারা প্রশ্নে দিয়েই দিয়েছে, তাহলে আর কষ্ট করার কিছু নাই, এই 7,000 টাকা বসাই দিলেই কি খেলা শেষ? সবাই কি বুঝছি ভাইয়া, বলেন তো? সবাই কি বুঝছি? ইয়েস অর নো বলেন। না না না, কোনো সাজেশন দিইনি, সাজেশন দিলে অটোমেটিক্যালি পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন করতে হবে না, ওকে? বোঝা গেছে ভাইয়া? সবাই বুঝছেন? সবাই বুঝছেন কিনা বলেন? এগুলো বোঝা ভাইয়া খুব জরুরি, এগুলো বোঝা খুব জরুরি, এগুলো বলেন। ওকে, নেক্সট আরেকটা দিব, দিয়ে আমরা এটা স্কিপ করব। দেখেন সম্ভার খরচ হিসাবের জের 13,000 টাকা, বলেন তো দেখি এটা কি হবে, দেখি এটা কি হবে, সবাই একটু করেন দেখি, এটা কি হবে সবাই একটু দেখি, করেন। অনেক ইজি লাগছে, ভেরি গুড। হ্যাঁ, ইজি লাগার জন্যই তো আমার ভাই, টেকনিক বলেন মেথড বলেন একটাই হবে, একটা দিয়ে দুনিয়ার সকল সমস্যার সমাধান করা যাবে, ঠিক আছে? আমি ওই বিভিন্ন ম্যাথের জন্য বিভিন্ন নিয়ম শেখানোর পক্ষে না, একটা জিনিসই শেখাবো, একটা দিয়ে দেখবেন দুনিয়ার সকল নিয়ম সলভ হবে। আপনারা সবচেয়ে বেশি সাফার করেন যে র্যাপসে কিছু এক্সট্রা প্রশ্ন দেয়া আছে, ওগুলো করতে যায় মাথা খারাপ হয়ে যায়। তো র্যাপসের এক্সট্রা প্রশ্নগুলো আজ থেকে সলভ করতে পারবেন যদি আমার নিয়মটা মাথার মধ্যে ঢোকে আপনার, ওকে? আচ্ছা দেখি, এটা করেন দেখি কি হবে। সম্ভার খরচ 13,000 টাকা, কি দেয়া আছে ভাইয়া? খরচ দেয়া আছে। খরচ থাকলে বানাবো কি? সম্পদ বানাবো। সম্পদের নাম কি? সম্ভার হিসাব। সম্ভার হিসাব কি হবে? ডেবিট হবে, ওকে? ভাইয়া সম্ভার খরচকে তো সম্পদ বানাই ফেলেছি, তাহলে সম্ভার খরচ কি থাকবে? থাকবে না। খরচ কমলে কি হয়? সম্ভার খরচ ক্রেডিট হয়। ভাইয়া জের বসাবো কার? বেঁচে আছে সম্ভার, সম্ভারের জের বসাবো। দেখি তো সম্ভারের জের আছে নাকি প্রশ্নে? 6,000 টাকা আছে, কিচ্ছু করা লাগবে না, বসান 6,000 টাকা, বসান 6,000 টাকা, শেষ। বোঝা গেছে ভাইয়া? ভেরি গুড, এই তো সবাই তো পাচ্ছে, সবাই তো পাচ্ছে। দেখেন কত সহজ নিয়ম শিখাই দিলাম, ঠিক আছে? এরপরেও যদি বলেন যে সমন্বয় জাবেদা ভাই পারি না, টাকার প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম, তাহলে ভাই আর কিচ্ছু করার নাই। সত্যি করে বলেন তো, সমন্বয় জাবেদা তো অনেকে শিখেছিলেন ভাইয়া, এত সহজে যে লজিক্যালি জিনিসটা শেখা যায়, কেউ কি কখনো শিখেছেন এইভাবে বা চিন্তা করেছেন? বলেন তো, বলেন বলেন।
সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? এত সহজে যে সমন্বয়গুলো যে শেখা যায় এইভাবে চিন্তা করতে পেরেছেন। এবং দেখেন আমি সব জায়গাতে একটা নিয়মই শেখাচ্ছি, একটা নিয়মে কিন্তু সব ঝামেলা শেষ, তাই না ভাইয়া? একটা নিয়মে সব ঝামেলা শেষ। আবার দেখাই, আরেকটা জিনিস দেখাই, দেখি। ও আজকে পরীক্ষা আছে, হ্যাঁ আমি ক্লাসটা শেষ করি তারপরে লিঙ্ক দিচ্ছি। প্রশ্ন করা আছে, ক্লাসটা শেষ করি তারপর আপনাদের যে ম্যানেজমেন্ট পরীক্ষা আছে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি পেড ব্যাচে। ওকে, টেনশন নিয়েন না, ক্লাসটা শেষ করি দেন দিয়ে দিচ্ছি। ওকে আচ্ছা, দেখি এবার আমি দেখি আরেকটা শিখাই দিয়ে আমরা আয়ে যাব, এরপরে অগ্রিম আয়ে যাব। দেখেন আরেকটা দিয়ে আমরা অগ্রিম আয়ে যাব। এবার দেখি, আচ্ছা এবার আরেকটা দিয়ে আমরা দেখেন সম্ভার ব্যয়, সরি সম্ভার ব্যয় না, ওকে আরেকটাতে যাই আমরা। সম্ভার হিসাবের জের 13,000 টাকা, বছর শেষে সম্ভারের জের 6,000 টাকা হলে সমন্বয় জাবেদা কি হবে? ভাই এটা করেন তো দেখি। এটা করলে, এটা পারা মানে আপনার আর জীবনেও এই ম্যাথ নিয়ে সমস্যা হবে না। এটা যদি আপনি পারেন জীবনে এই ম্যাথ নিয়ে আপনার সমস্যা লাগবে না। বলেন দেখি। আরে লাইভ এক্সাম দাঁড়ান, 10টা থেকে 11টার মধ্যে এক্সাম না, 10টা থেকে 11 না। একটা টপিক বারবার বোঝানো ইজিলি বুঝতে পারছি। হ্যাঁ 10টা থেকে 1টা না, 12টা পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন, সমস্যা নাই। দেখি সাত হাজার, এই তো ভেরি গুড। দেখেন সম্ভার হিসাবের জের, সম্ভার হিসাব মানে কি? সম্পদ বানাবো কি? ব্যয় বানাবো, তাহলে কি হবে? সম্ভার খরচ, ব্যয় বাড়লে কি? ডেবিট। সম্ভার কি আর থাকছে ভাইয়া? সম্ভার তো আর থাকলো না, তাহলে সম্ভার কি হয়ে যাবে? সম্ভার হয়ে যাবে ক্রেডিট। ভাইয়া টাকা বসাবো কার? টাকা বসাবো কে থাকলো? সম্ভার খরচ থাকলো, তাহলে খরচের টাকা বসাবো। সম্ভার ছিল 13,000, সম্পদ ছিল 13,000, বছর শেষে আবার সম্ভারই বলে দিয়েছে 6,000। তার মানে কি? সম্পদ কমেছে, কত টাকা কমেছে? 7,000 টাকা কমেছে। আমরা জানি কি সম্পদের জের যদি কমে তাহলে সেটা কি হয়ে যায়? খরচ হয়ে যায়। তাহলে খরচ কত ভাইয়া? খরচ হচ্ছে 7,000। খরচ কত হাজার? খরচ 7,000। শেষ। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? পারা যাবে? এটার ভুল হবে ঢাবি রিটেনে হোক বা এমসিকিউতে হোক, এখান থেকে 100% প্রশ্ন পাচ্ছেন এই বছর। ওকে, ঢাবি রিটেনে হোক বা এমসিকিউতে হোক, এখান থেকে আপনি 100% প্রশ্ন আপনি পাচ্ছেন। ওকে, এবার দেখেন ক্লাসের বাইরে কেউ কোনো কথা বলবেন না। এবার দেখেন ভাইয়া অগ্রিম আয় বলেও তো একটা জিনিস আছে, তাই না? অগ্রিম আয়, অনুপার্জিত আয়, বা আমরা যাকে অনার্জিত আয় বলি, ইংলিশে আবার একে বলে কি? আনআর্নড রেভিনিউ। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এখানেও তো অগ্রিম আর ব্যতিক্রমের একটা নিয়ম আছে, তাই না? আয়ের ক্ষেত্রেও আবার কি অগ্রিমের ক্ষেত্রে একটি স্বাভাবিক এবং ব্যতিক্রমের নিয়ম আছে, সেটাও কেটে দেন, সেটারও দরকার নাই। ওকে, সেটারও দরকার নাই। এবার দেখি ভাই আমরা কেমনে বের করব। দেখেন মনে কেন থাকবে না ভাই? এটা এর চেয়ে সহজ জিনিস মনে থাকার কিছু আছে? দেখেন আপনাকে এখন যদি বলে, দেখেন আপনাকে এখন বলেছে অগ্রিম আয় শিখছি আমরা, ঠিক আছে? এখন আমরা শিখবো অগ্রিম আয়। এখন অগ্রিম আয় থেকে সাধারণত ম্যাথ আসে না এইভাবে, মানে জাবেদা দেয় না। কি দেয়? আপনাকে বলবে অগ্রিম আয় সমন্বয় করলে কি হবে? সমন্বয় করলে কি হবে? কাকে সমন্বয় করতে বলেছে? অগ্রিম আয়কে। ওকে, অগ্রিম আয়কে যখনই সমন্বয় করতে বলবে অগ্রিম আয় হয়ে যাবে আয়। অগ্রিম আয় কি হয়ে যাবে? আয় হয়ে যাবে। আয় হয়ে যাবে মানে কি? আয় বৃদ্ধি। আয় বৃদ্ধি পেলে কি হবে? ক্রেডিট হবে। ভাইয়া বলেন তো অগ্রিম আয় যদি আয় হয়ে যায়
তাহলে অগ্রিম আয় কি আর থাকবে না ইন্তেকাল করবে? অগ্রিম আয় ইন্তেকাল করবে, তার মানে কি অগ্রিম আয় কমে যাবে। এখন অগ্রিম আয় কি হিসাব ভাইয়া? অগ্রিম আয় হচ্ছে দায় হিসাব। তাহলে দায় যদি কমে তাহলে কি হবে? সেটা দায় কমলে কি হয়ে যায়? ডেবিট হয় না? তাহলে অগ্রিম আয় হয়ে যাবে কি? অগ্রিম আয় কমে গেল, তার মানে হবে ডেবিট। অগ্রিম আয় কমলে কি হবে? ডেবিট হবে। এই যে দেখেন শেষ হয়ে গেল। এটা হচ্ছে অগ্রিম আয়ের সমন্বয়। তাহলে অগ্রিম আয় সমন্বয় করলে কি হয়? অগ্রিম আয় সমন্বয় করলে দায় হ্রাস, আয় বৃদ্ধি। ক্লিয়ার ভাইয়া? এই জিনিসটা আপনার আসবে। তাহলে অগ্রিম আয় সমন্বয় করলে কি হবে আর না করলে কি হবে? না করলে তাহলে ভাইয়া উল্টা, দায় বৃদ্ধি, আয় কম। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছেন অগ্রিম আয়ের বিষয়টা? অগ্রিম আয়ের বিষয়টা কি বুঝতে পেরেছেন বলেন তো? ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝছেন? কি হইলো এখানে? কি হইলো? ক্লাসে ঝগড়া লেগে গেছে। কে ঝগড়া লাগলো? কি হইলো এখানে ভাই? কি হয়েছে এখানে? কষ্ট করে ক্লাস নিচ্ছেন আর এখানে কি মানে ইয়ার্কি ফাজলামো করতে আসছেন সবাই? ক্লাসের বাইরে যেন কোনো কথাবার্তা না হয়। ওকে, ক্লাসের বাইরে যেন কোনো কথাবার্তা না হয়। ভালো মতো বলে দিলাম, ক্লাসের বাইরে কোনো কথাবার্তা বলবেন না কেউ। ওকে, ক্লাসের বাইরে কোনো কথাবার্তা হবে না। দেখি, দেখেন আপনাকে প্রশ্ন আসবে। দেখেন অগ্রিম, অগ্রিম আয় সমন্বয় করতে হবে। সমন্বয় করলে কি হবে? অনেকবার আসছে এই প্রশ্নটা। ঠিক আছে, করলে কি হবে আর না করলে কি হবে? ঢাবিতেও 18-19 সম্ভবত আসছে। ওকে, দেখেন ভাইয়া অগ্রিমের ক্ষেত্রে একই জিনিস আমি শেখাচ্ছি যেটা অগ্রিম ব্যয়ের ক্ষেত্রে শিখাইলাম, অগ্রিম আয়ের ক্ষেত্রেও একই নিয়ম। ওকে, দেখেন ভাইয়া এখানে বলেন তো, এই যে অগ্রিম আয়, অগ্রিম আয় কি হিসাব ভাইয়া? অগ্রিম আয় হচ্ছে দায় হিসাব, নিশ্চয় জানেন। অগ্রিম আয়ের যদি জের দেয়া থাকে, দেখেন কি বলেছে? অগ্রিম আয়কে সমন্বয় করলে, তার মানে জের দেয়া আছে কার? অগ্রিম আয়ের। অগ্রিম আয়ের জের দেয়া থাকলে আমরা অগ্রিম আয়কে কি বানাবো? অগ্রিম আয়কে বানাবো আয়। তাহলে আয় হিসাব নামে একটি হিসাব আসলো। আর অগ্রিম আয় কি আর থাকবে? অগ্রিম আয় হচ্ছে থাকবে না। আয় বানালাম মানে কি? আয় বৃদ্ধি পেল। আয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। ওকে, তাহলে অগ্রিম আয়কে যদি আমি আয় বানাই, অগ্রিম আয় তো আর থাকবে না। তাহলে অগ্রিম আয় থাকবে না মানে কি? অগ্রিম আয় হ্রাস পাবে। অগ্রিম আয় কি হবে? হ্রাস পাবে। তাহলে অগ্রিম আয় কি হিসাব? দায় হিসাব। ভাইয়া দায় যদি হ্রাস পায় তাহলে, সরি, আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট। দায় যদি হ্রাস পায় তাহলে কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? তো এটা হচ্ছে অগ্রিম আয়কে সমন্বয় করলে কি হবে, তার ফলাফল হচ্ছে এটা। তাহলে ফলাফলটা কি ভাইয়া? ফলাফল হচ্ছে দায় হ্রাস আর আয় বৃদ্ধি। এটি হচ্ছে ফলাফল। এটা কি? এটা হচ্ছে সমন্বয় করলে। এটা হচ্ছে সমন্বয় করলে। আর সমন্বয় যদি আমি না করি, না করলে কি হবে ভাইয়া? এটার উল্টা। তার কি কি হবে? এটার উল্টা মানে দায় বৃদ্ধি, আয় বৃদ্ধির উল্টা। তার মানে কি? আয় হ্রাস। বুঝছেন সবাই? এবার কি বুঝছেন বলেন? এবার কি বুঝছেন ভাইয়া? আবার বলেন, এবার কি বুঝছেন? কই পোলাপান কই গেল? এত সহজে সমন্বয় শেখাচ্ছি, তারপরে ক্লাসে মনোযোগ নাই। তাহলে তার ক্লাস নেওয়া যাবে না আপনাদের। তাহলে তার ক্লাস নেওয়া যাবে না এবং ক্লাসটাও ডিলিট করে দেব। বুঝছেন সবাই? সবাই কি বুঝছেন এবার? তাহলে এটা হচ্ছে আয়ের ক্ষেত্রে অগ্রিম আয়কে, অগ্রিম আয় থাকলে কি বানাবো? অগ্রিম আয় থাকলে আয় বানাবো। আয় বৃদ্ধি হয়ে গেল। আয় বানাবো মানে কি? আয় বৃদ্ধি। আর অগ্রিম আয় কি আর থাকবে? অগ্রিম আয় তো ভাইয়া থাকলো না। অগ্রিম আয়কে যদি আয় বানাই দিই তাহলে অগ্রিম আয় তো আর থাকলো না। অগ্রিম আয় কি হিসাব? দায়। দায় থাকলো না মানে কি? দায় হ্রাস। তাহলে এটার ফলাফল কি হবে? দায় হ্রাস, আয় বৃদ্ধি। আর সমন্বয় যদি আপনি না করেন তাহলে কি হবে? উল্টাটা হবে, দায় বৃদ্ধি, আয় হ্রাস। তাহলে বোঝা গেছে ভাইয়া সমন্বয় করলে কি হবে, না করলে কি হবে? শোনেন, আজকে হচ্ছে 4 তারিখ, তাই না? আজকে হচ্ছে 4 তারিখ। আমাদের যে 2টা ব্যাচের ঘোষণা দেওয়া হয়েছে, এক্সাম ব্যাচ 600 টাকায় ডিইউ, আরইউ আর জিএসটি পর্যন্ত
আরেকটা কি, রেকর্ডেড ক্লাস প্লাস এক্সাম ব্যাচ। অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে, এখনো ভর্তি হচ্ছে 1000 টাকায়। ওকে, এ ভর্তির লাস্ট ডেট কিন্তু কালকেই, এ ভর্তির লাস্ট ডেট কিন্তু কালকেই, ঠিক আছে? আরে ভর্তি বানান কি, হ্যাঁ ভর্তির শেষ সময় কালকে, ঠিক আছে? এই কালকের মধ্যে ভর্তি সম্পূর্ণ করিতে হবে। এক্সাম ব্যাচ শুরু হচ্ছে 10 তারিখ থেকে, সবাই জানেন। একেবারে আমরা রিভিশন এক্সাম নিচ্ছি, অর্থাৎ আপনারা যাতে সুন্দর করে যেন আপনারা পড়াশোনা করতে পারেন, সেই কারণে যেটা করা হচ্ছে, প্রতি 2-3 চ্যাপ্টার করে যাতে রিভিশন দিয়ে পরীক্ষাগুলো দিতে পারেন, সেটার ব্যবস্থা রাখা হয়েছে। এক্সাম ব্যাচে বাংলা ইংরেজি পরীক্ষা দিতে পারছেন, গ্রুপ সাবজেক্ট তো থাকছেই। এইভাবে আমরা রিভিশন দিয়ে একবার শেষ করব, দেন ঢাবির আগে 10 সেট আমরা পরীক্ষা দিব, যার মধ্যে অফলাইনে হবে 4টা এবং অনলাইনে হবে 6টা, 10টা মডেল টেস্ট দেবো আমরা। এই 10 মডেল টেস্ট দেওয়ার পরে যেটা হবে, আমরা আবার রাবি এবং জিএসটির জন্য আমাদের কন্টিনিউয়াসলি আমাদের যে কার্যক্রম পরীক্ষা মডেল টেস্ট এটা চলতেই থাকবে। আর ক্লাস ব্যাচ বলতে এখানে রেকর্ডেড ক্লাস, শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের রেকর্ডেড ক্লাস সব পাবেন, আমাদের গ্রুপে সব সাজানো আছে, সেগুলো পাবেন। দেন আপনারা জানেন আরইউ এবং জিএসটির পরীক্ষার জন্য নতুন করে যে ক্লাসগুলো করাবো, সেই ক্লাসগুলো আপনি এর মধ্যে একেবারে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আপনাকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই গ্রুপ সাবজেক্ট নিয়ে অন্তত কিছু ভাবতে হবে না। এবং আপনাদের ইংলিশ ভোকাবুলারির দায়িত্ব আমি নিয়েছি, এর মধ্যে বাংলা রেগুলার পরীক্ষা নিয়ে এগুলো দায়িত্ব আমি নিয়েছি, ক্লাস না থাকলেও সেই অনুযায়ী যদি পড়তে পারেন অবশ্যই একটি ভালো ফলাফল করতে আপনি সক্ষম হবেন। শেষ মুহূর্তে আপনারা যেখানে পড়ছেন না পড়ছেন, যদি হতাশা থেকে থাকে, কোনো কিছু শিখতে পারছেন না, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকা এবং গাইডলাইনের জন্যই শুধুমাত্র এত অল্প টাকায় আমি ভর্তি নিচ্ছি, নাহলে এত অল্প টাকায় জীবনেও আমি কোনো ব্যাচে কোনো ভর্তি নিইনি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি কোনো প্রফিট করার উদ্দেশ্যে কোনো কিছু করি না, যেটা আপনাদের দরকার আমি সেটাই ব্যবস্থা করি। যদি প্রফিট করার উদ্দেশ্যে হইতো তাহলে আমার যে পেড ব্যাচটা আছে তাদেরকে আমি এই ব্যাচটা ফ্রি দিতাম না, এক্সাম ব্যাচ, তাদের থেকে আমি টাকা নিতাম। তো শুধুমাত্র আপনারাই যারা শেষ মুহূর্তে বিপদগ্রস্ত আছেন তাদের জন্য এই ব্যাচটার আয়োজন করা আছে। তো সেই জন্যে যেটা করবেন সেটা হচ্ছে, যেটা করতে হবে সেটা হচ্ছে, এক্সাম ব্যাচ তো ভর্তি হয়েছি, বাট ক্লাস কি পাবো? না, এক্সাম ব্যাচে কোনো ক্লাস নাই। এক্সাম ব্যাচে কোথায় ভর্তি হয়েছেন আপনি? তো যেটা হয়েছে যে সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র আপনাদের জাস্ট শেষ মুহূর্তে ভালোর জন্য, শেষ মুহূর্তে গাইডলাইনের জন্য এই কোর্সটার আয়োজন, এর ব্যতীত আর কিছুই না। ওকে, আচ্ছা, এখন দেখেন আপনাদের যে ইউনিভার্সিটির প্রিপারেশন নিয়ে আমি যে কথাটা বলি, হ্যাঁ, ভাইয়ার পেজের নাম যদি ফার্স্ট টাইমে জানতাম তাহলে সেকেন্ড টাইমার হতো না। সত্যি অ্যাকাউন্টিংয়ের টিচার এবার, আচ্ছা ঠিক আছে, এবার চান্স পান তাহলে হবে, সমস্যা নাই। এবার দেখেন আমি একটু কথা বলি, আপনাদের যে পরীক্ষার যে সিস্টেমটা দেখেন, সিইউ দেখেন ভাইয়া, সত্যি আমি কিছু কথা বলি, আমার উদ্দেশ্য কোনো ব্যবসায়িক না, আমার উদ্দেশ্য কিছু না, আপনাদের কল্যাণের জন্য আমি কিছু কথা বলি, ঠিক আছে? আপনাদের কল্যাণের জন্য আমি কিছু কথা বলি, কথাগুলো একটু শোনেন। শেষ মুহূর্ত প্রিপারেশনের জন্য, আপনাদের কল্যাণের জন্য আমি কিছু কথা বলি, কথাগুলো শুনেন। সিইউ জেইউ ধরে নিলাম এদের প্যাটার্ন হচ্ছে কাছাকাছি, হ্যাঁ, আর এদিকে আছে ডিইউ, আরইউ, জিএসটি, এদের প্যাটার্ন কাছাকাছি, প্রশ্নের যে প্যাটার্ন বা যে ধরন সেটা হচ্ছে ভাই কাছাকাছি। এখন ভাই খুব সুন্দর মতো কিছু কথা শোনেন, ঠিক আছে? আগে জানতাম না, আগে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখনো যদি চান ক্লাস ব্যাচে ভর্তি হবেন, বাকি টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবেন, সমস্যা নাই। আপনার কোন আইডি দিয়ে ভর্তি হয়েছে নক দিয়ে একটু দেখেন। এখন দেখেন ভাইয়া, একটা জিনিস আপনাকে আমি বোঝানোর ট্রাই করি। ভাই শোনেন, সব টিচার সবাই একরকম হবে না, খুবই স্বাভাবিক, হ্যাঁ, কারণ টিচাররা যদি ব্যবসায়িক মাইন্ডেড বলেন, ব্যবসা করবে, খুবই স্বাভাবিক। বাস্তবতা আপনাদেরকে বুঝতে হবে, আমরা টিচার হইলে যে আপনাদেরকে খালি কোর্স ছেড়ে ছেড়ে আপনাদেরকে ইন্সপায়ার করবো, আসো ভর্তি হও, ব্যাপারটা এমন না। আমি কিছু কথা বলছি, এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করবেন, হ্যাঁ, তাহলে আপনাকে একটা ভুল সিদ্ধান্ত হইতে পারে আপনার জীবনের জন্য অনেক বড় লস, সেটা পরে বুঝতে পারবেন। আমি আজকে অনলাইনে পড়াই, হয়তো খুব বেশি দিন হয়নি, অফলাইনে অনেকদিন থেকে পড়াই, বেশি দিন না হইলে 21 সাল থেকে আমি অনলাইনে পড়াচ্ছি, সেই হিসাবে 23 গেল, 2.5 বছরের মতো হয়ে গেছে।
তো যে কথাগুলো বলবো ভাইয়া আজ পর্যন্ত মানে এজ এ স্টুডেন্টের সামনে দাঁড়াই একেবারে বুকে হাত দিয়ে বলতে পারি আজ পর্যন্ত একটা ডিসিশনও দিইনি যেটাতে স্টুডেন্টের ক্ষতি হয়। নিজের আংশিক লাভের জন্য স্টুডেন্টের ক্ষতি হোক এটা আমি কোনোদিন চাইনি। তো যেটা বলছি একেবারে মন থেকে বলছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, পারা না পারা, করা না করা সেটা একান্তই আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আমার কথাগুলো একটু সুন্দর করে শুনেন। হ্যাঁ, সুন্দর করে শুনেন ভাইয়া। দেখেন ভাইয়া একটু বলেন তো সিইউতে সিট সংখ্যা কত? 441টা ধরে নিলাম এখানে সিট সংখ্যা। জাহাঙ্গীরনগরের সিট সংখ্যা কত? ছেলে মেয়ে যদি সেই হিসাব করেন সম্ভবত 100টা সিট বা এরকম সামথিং হইল। তাহলে সিইউ জিএসটি মিলের সিট সংখ্যা কত এখানে? 541টা। আচ্ছা, যদি আমি ভুল না করি, আমি যদি কিছু মিস্টেক করে থাকি তাহলে আমাকে একটু দয়া করে বলবেন। আমি যে জিনিসটা বোঝানোর ট্রাই করছি একটু সুন্দর মতো একটু বোঝার ট্রাই করেন, ঠিক আছে? তারপরে অন্য কথা হবে। দেখেন ভাইয়া ডিইউতে সিট সংখ্যা কত? 856, কোটা ছাড়া ধরে নিলাম। আর ইউতে কত? আর ইউতে এবার সিট সংখ্যা কত দিয়েছে বলেন তো? 345 সম্ভবত 345। ভাই জিএসটিতে সিট সংখ্যা কত? মোটামুটি ধরেন 3500 সিট। আমি ধরে নিলাম যে ভালো ইউনিভার্সিটি জিএসটি যেগুলো টপ 2-3টা মিলে, এই যে জগন্নাথ, খুলনা থেকে শুরু করে শাহজালাল যেগুলো আছে, ইসলামী এগুলো মিলে আমি ধরে নিলাম এখানে বেশি হবে। আমি ধরে নিলাম এখান থেকে 1200 সিট। আমি ভালোগুলো ধরলাম এখান থেকে, যে টপ লেভেল জিএসটি ইউনিভার্সিটি জগন্নাথ এসে মিলে আমি 1200 সিট ধরলাম আপনার জন্য। একটু ক্যালকুলেট করি আমরা। 8 আর 3 11 আর 12 কত? 2300। ধরেন এখানে 2400-এর মতো সিট আছে আমার, যেগুলো আসলে অ্যাকচুয়ালি ভালো ইউনিভার্সিটি। ওকে, ভাই একটা জিনিস আমার একটু বোঝার ট্রাই করেন। এতদিন আপনি যা পড়ে এসেছেন, কি পড়ে এসেছেন? ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অর মার্কেটিং। ভাইয়া এই যে 5টা বিষয় পড়লেই তো আপনার এই 2400 সিটের জন্য আপনার কি হয়ে যাচ্ছে? পড়াশোনা হয়ে যাচ্ছে। এই 5টা বিষয় পড়লে 2400 সিটের জন্য আপনার পড়াশোনা হয়ে যাচ্ছে। এখানে আসেন, সিইউ নিয়ে যারা বেশি নাচানাচি করছেন বা আমাদের যেসব টিচাররা আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছে তাদের আমি দোষ দেব না। একটু নিজের লজিক দিয়ে একটু চিন্তা করার ট্রাই করেন ভাইয়া। হ্যাঁ, দেখেন কমন কি পাচ্ছি? জাহাঙ্গীরনগরে বাংলা আসছে, সিইউতে বাংলা আসছে না। ওকে, সিইউতে বাংলা আসছে না। ইংলিশ জাহাঙ্গীরনগরও আসছে, সব জায়গায় আসছে। তারপরে কি আছে ভাইয়া? আমরা যদি বলি এখানে আমাদের অ্যানালিটিক্যাল এবিলিটি সিইউতে অ্যাড করেছে, আবার অ্যাড করেছে কি? প্রবলেম সলভিং। ওকে, তো এই প্রবলেম সলভিং আমাদের 15 নম্বর কাছে, আর এখানে সিইউতে বেশি আছে। তার মানে আমরা যদি বলি এই দুইটা জিনিস আমাদের নতুন করে অ্যাড হচ্ছে, তাহলে যারা আপনি ঢাকাতে দিচ্ছেন এখানে কয়টা করতে হচ্ছে? এখানে আপনাকে 5টা বিষয় পড়তে হচ্ছে, এখানে নতুন করে আরো 2টা অ্যাড হইল। এখন ভাই আমাকে বলেন তো আপনার হাতে যে সময় আছে এই 2টা সময়ে আপনাকে টোটাল কয়টা সাবজেক্ট পড়তে হচ্ছে ভাইয়া? টোটাল 7 সাবজেক্ট আপনাকে পড়তে হচ্ছে। ভাই একটু আমাকে বলেন 7টা সাবজেক্ট পড়তে হচ্ছে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। প্রবলেম সলভিং দ্যাট মিনস ম্যাথ, অ্যানালিটিক্যাল এবিলিটি, ক্রিটিক্যাল রিজনিং জীবনেও পড়েননি, ম্যাথ আপনি জীবনেও পড়েননি। ভাই 2টা সাবজেক্ট যেটা আপনি জীবনেও পড়েননি, ম্যাথ আপনি সে এসএসসি পাস করার পরে জীবনেও আপনি জেনারেল ম্যাথে হাত দেননি। আমাকে সত্যি করে বলেন তো এই 5টা সাবজেক্ট পড়তে আপনি কি হিমশিম খাচ্ছেন কি খাচ্ছেন না? বা একটু সুন্দর করে দেখেন, আমার কথাগুলো বোঝার ট্রাই করেন। এই 5টা সাবজেক্ট পড়তে আপনি খুব হিমশিম খাচ্ছেন কি খাচ্ছেন না? আমাকে বলেন তো। আমি জানি এই 5টা সাবজেক্টের পড়াশোনা শেষ করতে আপনার অনেক কষ্ট হচ্ছে, 5টা সাবজেক্ট পড়াশোনা শেষ করতে। কারণ আমি স্টুডেন্ট পড়াই, আমি জানি, আমি নিজে একসময় পড়ে এসেছি। হাতে আমার আর সময় আছে নিয়ার অ্যাবাউট 1.5 মাস। প্রতিটা ইউনিভার্সিটির সময় আছে কত? 1.5 মাস করে। এই 5টা পড়তে হিমশিম খাচ্ছেন, তার মধ্যে নতুন করে যদি আপনি এই 2টা সাবজেক্টকে অ্যাড করেন, কমার্সের ছেলে মেয়ে এমনি ভাই ম্যাথে দুর্বল হয়, আমি জানি, নিজেও পড়েছি, অনেক স্টুডেন্ট দেখে আসছি। আপনি এই 2টাকে যদি আবার এর সাথে অ্যাড করে নেন, টোটাল 7টা সাবজেক্ট হইল। 7টার মধ্যে আবার এই 2টা সাবজেক্ট আপনি জীবনেও পড়েননি। ভাই এই 2টা সাবজেক্ট আপনি জীবনেও পড়েননি। ভাই প্রেশারটা কেমন হবে আমাকে একটু বলেন তো, প্রেশারটা কেমন হবে আমাকে একটু বলেন। সবাই একটু নিজে থিঙ্কিং করে আমাকে একটু বলেন।
টিচাররা স্বপ্ন দেখাবে, বিভিন্ন প্ল্যাটফর্ম কোর্স ছাড়বে, এই ছাড়বে সেই ছাড়বে, আমাকে ইনবক্সে পাঠাচ্ছেন যে স্যার এই কোর্সে ভর্তি হবো কিনা, সিও এর জন্য প্রিপারেশন নিয়ে বেটার হবে কিনা, জাহাঙ্গীরনগরের জন্য পড়বো কিনা, সবই আছে, আমি কিছুই বলিনি আজ পর্যন্ত আপনাদেরকে। বিভিন্ন কিছু দেখাচ্ছেন। ভাইয়া একটু লজিক্যালি বলেন, তারা যে কোর্স ছাড়ছে কিছু করছে তাদের আমি দোষ দিব না, কারণ তারা ছাড়বে, টিচার মানুষ পড়াবে, কিন্তু ভাই এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। আমি একটা পোস্ট করেছিলাম যে এই সময়ে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, এই সঠিক সিদ্ধান্ত নেওয়াটা ভাইয়া খুব জরুরি। ভাই একটা জিনিস মাথায় রাখবেন, বেশি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলেই আপনার চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় না। হ্যাঁ, তখন বাড়ে যখন একই প্যাটার্নে পরীক্ষা হয়, তখন সম্ভাবনা বাড়ে। কিন্তু 5টা সাবজেক্ট পড়তে আপনার অবস্থা খারাপ হচ্ছে, আপনি ভালো করতে পারছেন না, অ্যাকাউন্টিং শেষ হয়নি, এত এত সমস্যা, ইংলিশে প্রবলেম, পাস করবেন কিনা সেটা নিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে ম্যাথ অ্যানালিটিক্যালের মতো যদি দুইটা জিনিসকে আপনি যদি ঢোকান, ভাই আপনি কখন পড়বেন আমাকে বলেন? 60টা সাবজেক্টে 1.5 মাসে একই সময়ে পরীক্ষা, আপনি কখন পড়বেন? ভাই আমি মেনে নিলাম আপনি পড়েন, আমি মেনে নিলাম আপনি পড়েন, কিন্তু একটা জিনিস ভাইয়া চিন্তা করেন তো, ভাইয়া আপনি একটা জিনিস চিন্তা করেন, ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, এখানে আমার সিট হচ্ছে 2400, এখানে সিট আমার অনলি 541, এখানে অনলি সিট কয়টা? 541, এখানে তো ভাই সিট কম, তাহলে এই কম সিটের পিছে আমি কেন ছুটবো? এখানে ঢাবির মতো ইউনিভার্সিটি ওয়েট করছে আমার জন্য, রাবির মতো ইউনিভার্সিটি ওয়েট করছে, জিএসটির মধ্যে জগন্নাথ আছে, ভালো ইউনিভার্সিটি, এগুলো কি খারাপ ইউনিভার্সিটি? এই চট্টগ্রামের থেকে কি র্যাঙ্কিং এ খারাপ আছে? রাবি কি র্যাঙ্কিং এ খারাপ চট্টগ্রামের থেকে? সুযোগ সুবিধাতে কি কম আছে? আমি রাবির স্টুডেন্ট বলে বলছি না, একটু ঘাটাঘাটি করেন ইতিহাস, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, সুযোগ সুবিধাতে কম আছে। ঢাকার মধ্যে পড়েন, এই যে এখানে তো জগন্নাথ আছে, ঢাকার মধ্যে সিট অনেকগুলো, তাহলে ভাই আপনি কেন আপনার যে লাইন, আপনার যে স্ট্রেংথ পয়েন্ট, সেই জায়গাতে আপনি ছেড়ে আপনি অন্য জায়গায় কেন যাচ্ছেন? ভাই আমাকে একটু বলেন তো, আমাকে জাস্ট একটা লজিক, একটা রিজন আপনি দেখান। হইতে পারে ভাই আমার বাসা কোথায়, আমার বাসায় চট্টগ্রাম, সেই কারণে আমি চিটাগাং ছাড়া যাবো না। ভাই ভাই সত্যি কথা একটা জিনিস বলি, আপনার বাসা চট্টগ্রাম, ভালো কথা, তাহলে ভাইয়া আপনাকে যেটা করতে হবে, 2 নৌকায় পা আপনি তখনই দিবেন। এখন ভাইয়া দুইটারই আমি প্রিপারেশন নিতে পারি, সে অ্যাবিলিটি আমার আছে, সে আত্মবিশ্বাস, সে অ্যাবিলিটি যদি আপনার থাকে, দেন আপনি যান যে ভাইয়া আমার এগুলো পড়া প্রিপারেশন আমার মোটামুটি কমপ্লিট, আমি পারি ভালো, এখন আমি তার সাথে সাথে এই 2টা সাবজেক্টও আমি সমান তালে আগাইতে পারবো, দেন আপনি যান, কোনো সমস্যা নাই। আমি তো বলছি না যে এগুলোতে আপনি পরীক্ষা দেন না, আপনি পরীক্ষা দেন, কিন্তু আপনার অবস্থানটা বোঝেন ভাই, আপনি কতটুকু ক্যাপচার করতে পারছেন, আপনি কতটুকু নিতে পারছেন। ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝার ট্রাই করেন। আপনি আন্দাজে যদি সবাই ভর্তি হচ্ছে ভাইয়া আমিও কোর্সে ভর্তি হয়ে যায়, ভাই সম্ভব না। দুনিয়ার যত ভালো টিচারই নিয়ে এসে আপনাকে দেয়া হোক না কেন, যে যত স্বপ্ন আশা আকাঙ্ক্ষায় আপনাকে দেখাক না কেন, দিন শেষে পড়াশোনাটা নিজের মাথায় নিতে হবে আপনাকে, দিন শেষে পড়তে হবে আপনাকে ভাইয়া, চরম বাস্তবতা। একই সময় পরীক্ষা দিচ্ছে, অন্য সময় যদি পরীক্ষা দিত, 1 মাস যদি সময় দিত, আমি সাজেস্ট করতাম যে হ্যাঁ তখন যে আপনি পড়েন। ঠিক আছে ভাই, চান্স মিস করেন না, ঠিক আছে, চান্স কোনোভাবে মিস করেন না, এই ভুল সিদ্ধান্তটা কখনো নিয়েন না। যেটা করবেন একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার ভালোর জন্য আমি বললাম। ঠিক আছে, এবার মোটামুটি সবাইকে সুযোগ ব্যয় ব্যবহার করে প্রস্তুতি নিতে হবে, নয়তো দুদিকের নৌকা ডুবে যাবে। আচ্ছা, আপনাদের যে অভিজিৎ সাহা ভাইয়া আসছে, দেখেন বলছে সুযোগ ব্যয়কে কাজে লাগাত বলছে, তার মানে সুযোগ ব্যয় মানে কি? যেটা আপনার সঠিক সিদ্ধান্ত নিতে বলছে। আপনার হাতে যখন 2টা অপরচুনিটি থাকে, তখন যে কোনো একটাকে বেছে নিয়ে, আর একটা অপরচুনিটি যে ছেড়ে দিচ্ছেন, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তো সুযোগ ব্যয় হচ্ছে একটা ডিসিশন মেকিং প্রসেস, আপনাকে সঠিক ডিসিশন নিতে হবে। তো এই ডিসিশন নেওয়াটা ভাইয়া খুব ইম্পর্টেন্ট। আপনি কি মনে করেন 7টা সাবজেক্ট পড়ে পসিবল? বলেন তো। হ্যাঁ, অভিজিৎ আছেন কিনা বলেন তো। অভিজিৎ, যে এমনিই তো 5টা সাবজেক্ট নিতেই তো আপনি তো 8ম ঢাবিতে, অভিজিৎ বলেন, এই 5টার প্রিপারেশন নিতেই তো কুল হারাই যায়, তাই না? এর সাথে সাথে নতুন করে যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি আর প্রবলেম সলভিংটা অ্যাড করলো, এই টোটাল সাবজেক্ট কি বলেন তো অভিজিৎ? এটা কি আসলেই খুব একটা সহজ বিষয়? বলেন তো। অভিজিৎ আছেন কি? থাকলে বলেন, বলেন। অভিজিৎকে আছেন না চলে গেলেন? বলেন তো অভিজিৎ একটু, এই 7টা মিলে কি একসাথে আসলে সম্ভব এটা? বলেন তো, একটু ভাই বোঝার ট্রাই করেন। আপনাদের জন্য যেটা ভালো সেটার কথাই আমি বললাম, ওকে? আপনাদের জন্য যেটা ভালো সেটার কথাই বললাম। আমিও কোর্স নিয়ে এসে কয়েকজন টিচার দিয়ে অনেক আশা দেখাইতে পারতাম, কিন্তু ভাই দরকার নাই তো এটা। চট্টগ্রাম নিয়ে আপনারা দেখবেন, জি স্যার এটা খুবই কঠিন হয়ে যাবে, এই যে অভিজিৎ বলছে কঠিন হয়ে যাবে, দেখছেন? তো আমি যেটা দরকার নাই ভাই, যে স্টুডেন্টের যেটা ক্ষতি হয় সেটা আমি কখনো করব না, এটা তো হয় না। আমিও তো নিজে পড়ে এসেছি,
এমন না যে 1 মাস পরে পরীক্ষা, তখন আমি বলতাম যে এখন পড়েন, 1 মাস পরে তখন ওই কোর্সটা করেন। ভাইয়া সম্ভব না, আপনি দুকুলি হারাবেন। কত ভালো ভালো মানে স্টুডেন্ট দেখেছি জানেন, যারা কোথাও চান্স পায়নি এই সিদ্ধান্তহীনতার কারণে। অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি। তো এটা আসলে হয় না, বুঝছেন? এটা বোঝা গেছে? এই জিনিসটা আপনি একটু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো এটা অনেক দিন থেকে বলবো বলবো করে আসলে সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। আপনারা দেখছেন যে চট্টগ্রামের প্রিপারেশন নিতে হবে, জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। ভাই প্রিপারেশন নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আগে এনশিওর করেন যে এখানে তো চান্স পাওয়া আপনার জন্য বেশি সহজ, তাই না? আপনার তো এখানে যে যে প্রিপারেশন নিতে হবে, এখানে তো চান্স পাওয়া আপনার জন্য বেশি সহজ। আপনি এটা ছেড়ে যেগুলোতে চান্স পাওয়া আপনার জন্য কঠিন, যে সাবজেক্টগুলো আপনি জীবনে পড়েননি, এখানে কেন যাচ্ছেন? আমার কথা বলেন তো। আমার পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? আমি কি যে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম, এই জিনিসটা কি সবাই বুঝছেন? বলেন তো, সবাই বলেন আমার ব্যাপারটা কি বুঝছেন সবাই? জাবিতে আবেদন করবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপরে। ওই যে বললাম যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ট্রাই করেন। জাবির প্রিপারেশন যদি আপনার হয়ে থাকে তাহলে আবেদন করবেন, কেন করবেন না? আপনি যদি প্রিপারেশন রানিং থাকে অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসাবে আপনি করবেন, কেন করবেন না? আপনার যদি ম্যাথ করা থাকে করবেন, কেন করবেন না? জাবিতে তো ম্যাথ কম, 15 মার্কের মনে হয় ম্যাথ আসে নাকি, 15 না ম্যাথ, 15 না 20? দেখেন জাবিতে তাও করা যায়। আমি যদি একটু বলি, জাহাঙ্গীরনগরে তাও করা যায়। কেন? জাহাঙ্গীরনগরে বাংলা আসবে, জাহাঙ্গীরনগরে ইংলিশ আসবে, জাহাঙ্গীরনগরে এক্সট্রা করে কি, এক্সট্রা করে ম্যাথ আসবে। ম্যাথে মার্ক কত? ম্যাথে সম্ভবত 15 মার্ক না, একটু আমাকে কারেক্ট করবেন। আর এদিকে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে, তারা দেখেন অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট আছে 20 মার্ক, তাই না? তাহলে সেই হিসাবে কিন্তু জাবিতে ম্যাথে 15 মার্ক, শুধুমাত্র ম্যাথের লোড নিতে হচ্ছে, একটু ম্যাথটা দেখে গেলেন, হয়ে গেল। কিন্তু চট্টগ্রামের কথা যদি বলেন, আপনার কি আসবে? অ্যানালিটিক্যাল আসবে, প্রবলেম সলভিং আসবে, সেখানে কত মার্ক? এই দুইটা মিলে সম্ভবত সেখানে 60 মার্ক। এই 60 মার্কের রিস্ক আপনার নেওয়ার দরকার আছে ভাই? বলেন তো আমাকে, 60 মার্কের এত রিস্ক নেওয়ার কি দরকার আছে? বলেন তো ভাই। তাহলে এই জিনিসগুলো একটু চিন্তা করবেন, চিন্তা করে করে করবেন। আমি আপনাকে বলবো ভাই, আপনি যেটাই করেন, আপনার যেখানে স্ট্রং পয়েন্ট, আপনার স্ট্রং পয়েন্ট কোথায়? ডিইউ, আরইউ, জিএসটি। কেন স্ট্রং পয়েন্ট ভাইয়া? এই তিনটাতে আমার ফেভারে, আমার পছন্দের, মানে আমি যা পড়ে আসছি, ঠিক আছে, আপনার প্রিপারেশন অনুযায়ী এগুলোতে পরীক্ষা হবে, তাই না? আপনার প্রিপারেশন অনুযায়ী এক্সাম হবে। তাহলে ভাই আপনার প্রিপারেশন অনুযায়ী যদি এক্সাম হয়, তাহলে এই জায়গাটা আমি কেন ছাড়বো? এই জায়গাটাকে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটাকে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আমার কথা কি বোঝা গেছে ভাই? সবাই কি বুঝছেন? তো এটাই ছিল আমার মেসেজ আপনাদের সবার কাছে। এখন যে যত দ্রুত যত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন, দিন শেষে সেই উইন করবেন। দিন শেষে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু সব জায়গায় কিন্তু পড়তে পারবেন না, একটা ইউনিভার্সিটিতেই পড়বেন। তো কোনটাতে পড়তে চান সেটাকে বাছাই করে পড়াশোনা করেন। যে পরিমাণ প্রচেষ্টা 23 ব্যাচ 7 সাবজেক্টে দিবে, ওইটুকু যদি 5 সাবজেক্টে দিতে পারে, ভালো 2400 সিটের সবগুলো 23 ব্যাচ পাবে। হ্যাঁ, দেখছেন, আপনি যে প্রস্তুতিটা 7টাতে দিবেন, সেটার বদলে আপনি 5টাতে দেন, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, এটা তো কোনো ইয়া নাই। তো এটা একটু মাথায় রাখেন ভাইয়া, সবাই একটু ভালো থাকেন। তাহলে আর কি বলবো, কারো করে প্রশ্ন আছে? আর প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের যে ঢাবি, রাবি এবং গুচ্ছর যে ব্যাচটা চলছে, রেকর্ডেড ক্লাস প্লাস এক্সাম ব্যাচ, তো সেই এক্সাম ব্যাচের যে আপনাদের মানে ভর্তির লাস্ট ডেট কিন্তু কালকে। আমি কিন্তু পড়াটা দিয়ে দিয়েছি, ইংলিশ ভোকাবুলারির যে পড়া, রুটিন টুটিন সব হয়ে গেছে। তো আগামীকাল থেকে পড়া শুরু করেন, 10 তারিখ থেকে আমাদের পরীক্ষাগুলো শুরু হচ্ছে। ওকে, তো এই জিনিসটা একটু মাথায় রাখেন। আমিও আপনার মতো ঢাবিতে টপ করতে চাই। ঢাবিতে টপ করতে চান, ভালো মতো পড়েন, ভালো করে পরীক্ষাগুলো দেন। হ্যাঁ, এখানে টপ করতে হবে আমাদের পরীক্ষাগুলোতে, তাহলে ঢাবিতেও টপ করবেন, সমস্যা নাই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এইভাবে কারো কথা ইয়া হবে না, এটা শিক্ষককে দোষ দিয়ে লাভ নাই। শিক্ষকরা চাইবে যে আমি কিছু একটু প্রফিট করি, একটু ইনকাম করি, এটা চাইবেই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো আপনার। শিক্ষক তো আপনাকে সিদ্ধান্ত দিবে না, তাই না? তো এই জিনিসটা ভাই একটু মাথায় রাখেন, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এই অভিজিৎ হচ্ছে ওই মডেল টেস্টগুলো যেটা হয়, ওগুলোতে কিন্তু টপ করতো। একটা পরীক্ষা আমার মনে আছে, লাস্ট যে মডেল টেস্ট নিয়েছিলাম, ওটাতে কিন্তু ওই 60-59 পেয়েছিল, বুঝছেন, এমসিকিউতে। ঠিক আছে, তোর প্রিপারেশন ওই লেভেলে ছিল বলে ঢাবিতে 8ম হয়েছে, এমনি কিন্তু হয়নি। তার প্রিপারেশনের লেভেলটা ওই রকম ছিল। তো এটা মাথায় রাখতে হবে। ওকে, তো এটা একটু মাথায় রেখেন।
রেখে পড়াশোনা করেন। একান্তই আমার ব্যক্তিগত মতামত, আমার মাথায় যে এসেছে সেটা দিলাম। আপনাকে আমি উৎসাহিতও করলাম না, নিরুৎসাহিত করলাম না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার। সেটাই যাতে আপনার সিদ্ধান্ত নিতে আমার কথাগুলো যাতে একটু হেল্প করে, সেটা আপনাকে বোঝানোর আমি ট্রাই করলাম। ওকে, তো এটা একটু মাথায় রাখেন ভাইয়া, দেখা হবে আবারও। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, দেখা হবে।